ওকে, আমরা গত ক্লাসের মতোই আমরা বোর্ড ইউজ করব, পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন দেখাবো না। সো মনে আছে কিনা তোমাদের, আমরা আইডিয়াল সলিউশন এবং নন আইডিয়াল সলিউশনের কথা বলেছি। আমরা জাস্ট একটু যদি রিক্যাপ করি, আমরা বলেছিলাম যে যদি আইডিয়াল সলিউশন হয় তাহলে পরে ফর্মুলা যেটা হবে, রাউস ল যেটা আছে, সেটা হলো partial pressure of component would be equal to standard partial pressure of that component multiplied by mole fraction. এটা ছিল আইডিয়াল সলিউশনের ফর্মুলা এবং দিস ইজ দ্য রাউস ল। যারা রাউস ল মানে তাদেরকে আইডিয়াল সলিউশনের কথা আমরা বলেছিলাম এবং এটা মানার জন্য তিনটা শর্তের কথা বলেছিলাম। একটা বলেছিলাম যে নো ইন্টারেকশন হবে, so there is no preferential mixing or no preferential attraction or repulsion. 2 নম্বরে বলেছিলাম যে atom of same size, এবং 3 নম্বর বলেছিলাম যে গ্যাস ফেজ যেটা আছে behaves ideally. তার মানে তারা ফলো করে PV is equal to nRT ফর্মুলা। তো এই তিনটা যদি মানে তাহলে পরে আইডিয়াল রাউস ল মানবে এবং আমরা ওদেরকে আইডিয়াল সলিউশন বলবো। এখন এই তিনটা সলিউশনের মধ্যে বলছি যে 3 নম্বর কন্ডিশন যদি না মানে, তার মানে আইডিয়াল সলিউশন with imperfect gas, এবং সেই সমস্ত ক্ষেত্রে আমরা বলেছি যে পার্শিয়াল প্রেসার P কে রিপ্লেস করি আরেকটা কোয়ান্টিটি দিয়ে যেটাকে বলে ফিউগাসিটি, যেটা ফাই দিয়ে রিপ্রেজেন্ট করে, এবং তখন আইডিয়াল গ্যাস ল রাউস ল যেটা আসে সেটা ফাই কে ইজ ইকুয়াল টু ফাই নট কে ইনটু এক্স কে হয়। তো এটা হলো গেল। আর যদি রিয়েল সলিউশন হয়, মানে কোনোটাই যদি না মানে, তখন আমরা বলেছিলাম যে এখানে ফাই যেটা আছে সেই ফাইটাকেও অ্যাক্টিভিটি যে এক্স যেটা আছে সেই এক্সটাকে রিপ্লেস করছি আমরা অ্যাক্টিভিটি দিয়ে, ঠিক আছে। এবং তখন আমরা বলেছিলাম যে ফাই কে ইজ ইকুয়াল টু ফাই নট কে ইনটু এ কে, অথবা এ কে আমরা বলেছিলাম ফাই কে বাই ফাই নট কে। এই অ্যাক্টিভিটির কথা আমরা আলাপ করেছিলাম এবং আমরা বলেছিলাম যে যদি এগেইন আইডিয়াল সলিউশন যদি হয়, এখন আইডিয়াল সলিউশনের বেলায় আমরা ফাই ইজ ইকুয়াল টু কে হয়ে যাবে, সো এ কে ইজ ইকুয়াল টু তখন হয়ে যাবে পি কে বাই পি নট কে, এবং এটা জানি ইজ ইকুয়াল টু এক্স কে। সো এই ছিল। আরেকটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হলো যে এই অ্যাক্টিভিটি যেটা আমরা আলাপ করেছি, অ্যাক্টিভিটি মানে হলো অ্যাভেলেবিলিটি অফ সলিউশন, এবং এইটা সব সময়ই রিপ্রেজেন্ট করা হয় উইথ এ স্ট্যান্ডার্ড স্টেট। তার মানে অ্যাক্টিভিটি অফ এ কম্পোনেন্ট 1 কখন হবে, এই জিনিসটা আমাদের আগে ডিসাইড করতে হবে। যখনই আমরা, ফর এক্সাম্পল, আমরা যখন টেম্পারেচার মাপি আমরা বলি 10 ডিগ্রি সেন্টিগ্রেড বা 5 ডিগ্রি কেলভিন, যেটাই বলি না কেন। সুতরাং এই যে একটা আমরা ইউনিট প্রকাশ করছি, এখানেও ঠিক একইভাবে অ্যাক্টিভিটি কে আমরা যদি বলি অ্যাক্টিভিটি 0.5, এর মানে কি, কিসের রেসপেক্টে 0.5, তখন এখানে এটা ধরা হচ্ছে যে ওয়ান অফ দ্য কমন স্ট্যান্ডার্ড স্টেট হলো when xk is equal to 1, xk is equal to 1 মানে হলো পিওর স্টেট। তার মানে যখন একটা সাবস্টেন্স পিওর স্টেটে থাকে তখন তার অ্যাক্টিভিটি ইজ ইকুয়াল টু 1 হয়। সো এই পিওর স্টেটটাকে তখন বলে স্ট্যান্ডার্ড স্টেট। পরবর্তী যে আমরা অন্যান্য স্ট্যান্ডার্ড স্টেটের কথা আলাপ করব, কিন্তু ফর দ্য টাইম বিং আমরা একটা পিওর স্টেটই স্ট্যান্ডার্ড স্টেটের কথা চিন্তা করলাম, সেটা হলো পিওর স্টেট। তার মানে when xk is equal to 1,
then AK would be equal to 1. So A হলো pure standard cell কে আমরা ডিফাইন করলাম। ওকে, সো এখন আমাদের নেক্সট কাজ হলো এই মেজারমেন্ট অফ AK। সো হাউ টু মেজার অ্যাক্টিভিটি। ঠিক আছে, সো এটা মেজার করার জন্য আমরা গিভস টু হেম ইকুয়েশন ফলো করব। গিভস টু হেম ইকুয়েশনের জেনারেল ফর্মুলাটা হলো যে মোল ফ্র্যাকশনের সাথে এক্স কে তার সাথে পার্শিয়াল মোলার প্রপার্টির ডিফারেনশিয়াল ফর্ম, সো ডিজেড বার কে এটা যদি সামেশন করি তাইলে সমান সমান 0 হবে। এটা ছিল গিভস টু হেম ইকুয়েশনের জেনারেল ফর্ম। এখন এই জেড যে আছে সেটাকে আমরা পার্শিয়াল মোলার ফ্রি এনার্জি দিয়ে চিন্তা করব। ঠিক আছে, সো তাহলে ফর্মুলা এবং বাইনারি এবি সলিউশন যদি চিন্তা করি, এবি সলিউশন, তাহলে আমাদের এই ফর্মুলাটা চেঞ্জ হয়ে যেটা দাঁড়াবে সেটা হলো এক্স এ ডি ডেল্টা জি বার এ প্লাস এক্স বি ডি ডেল্টা জি বার পি ইজ ইকুয়াল টু 0। সো এই হলো আমাদের Gibbs unification with respect to partial molar Gibbs free energy এবং for AB solution. So দুইটা ভ্যালু আসলে এখানে সামেশনের মধ্যে এখানে ছিল k is equal to 1 থেকে শুরু করে c পর্যন্ত, এখন আমাদের বাইনারি সলিউশন। তো এখন আমাদের যেটা লাগবে সেটা হলো ডেল্টা জি বার এ বা ডি ডেল্টা জি বার এ তার একটা ইকুয়েশন আমাদের লাগবে। সো আমরা ডিজি সমান সমান জানি, ডিজি সমান সমান মাইনাস এস ডিটি প্লাস ভিডিপি, এটা আমরা একদম বিফোর হ্যান্ড জেনেছি। যদি কনস্ট্যান্ট টেম্পারেচারের কথা এখন আমরা চিন্তা করি, ডিজি এট কনস্ট্যান্ট টেম্পারেচার ইকুয়াল টু এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে হবে প্লাস ভিডিপি। সরি, এখন যদি আইডিয়াল সলিউশনের কথা চিন্তা করি, তাহলে আইডিয়াল সলিউশনে 1 মোল আইডিয়াল সলিউশন, তাহলে PV is equal to RT। সো এখান থেকে V সমান সমান দ্বারা হলো RT বাই P। সো এটা এখানে যদি বসিয়ে দেই RT বাই P, এটাকে আরেকটু মডিফাই করি, RT টা বাইরে নিয়ে আসি, DP নিচে P দেই, তাহলে এই ভ্যালুটা কে অন্যভাবে লেখা যায়, সেটা হলো RT D ln P। সো DG সমান সমান আমরা পেলাম RT D ln P। ঠিক আছে, এটা হলো আমাদের একটা জেনারেল ইকুয়েশন, যেহেতু এখানে G দেওয়া আছে। G মানে হলো ফ্রি এনার্জি অফ সলিউশন। তো এখন আমরা ফ্রি এনার্জি আমরা বলেছিলাম যে পার্শিয়াল মোলার প্রপার্টি একটা ফর্মুলা হলো যে কোনো ইকুয়েশনকে আমরা পার্শিয়াল মোলার প্রপার্টি রেসপেক্টে লিখতে। তো এটাকে পার্শিয়াল মোলার প্রপার্টি রেসপেক্টে যদি লিখি তাহলে হবে হলো D, এটা ছিল টোটাল প্রপার্টি। এখন আমরা পার্শিয়াল প্রপার্টি লিখতে গেলে লিখবো G বার, G বার এবং অন্য একটা কম্পোনেন্টের রেসপেক্টে লিখতে হবে, সো G বার কে। সো এটাকে পার্শিয়াল মোলার প্রপার্টি রেসপেক্টে লিখলাম, এখানে হবে হলো RT D, এই লন P জায়গায় চেঞ্জ হবে লন P নট K, সো K কম্পোনেন্টের পার্শিয়াল প্রেসার হয়ে যাবে তখন। সো এই ফর্মুলাটা আমরা পার্শিয়াল মোলার প্রপার্টি রেসপেক্টে এইভাবে চেঞ্জ করলাম। ঠিক আছে, এখন যদি রিয়েল সলিউশন হয়, রিয়েল সলিউশনের বেলায় আমরা লিখেছিলাম মনে আছে যে ওই যে একটু আগে ফর্মুলা কোথায় লিখলাম, এই যে এই ফর্মুলাটা, সো দিস ওয়ান। ঠিক আছে, সো আমরা বলেছি পি কে ইজ ইকুয়াল টু পি নট কে ইন্টু কে কে। তো আমরা এটা পরে বসে তাহলে ইনিশিয়ালি আমাদের ফর্মুলা হলো ডি জি বার কে ইজ ইকুয়াল টু RT D ln P কে ছিল, এখন আমরা চেঞ্জ করবো হলো RT D ln P নট কে ইন্টু A কে। এখন P কে হলো একটা স্ট্যান্ডার্ড পার্শিয়াল প্রেসার অফ কম্পোনেন্ট K, সো এটা অলওয়েজ কনস্ট্যান্ট।
এটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে ডিফারেন্সিয়াল ফর্ম এটা 0 হয়ে যাবে। সো আমরা এটা পাবো হলো তাহলে dg bar k would be equal to RT ln AK. সো এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা মনে রাখতে হবে। এবং এটাকে এখন যদি যেহেতু পার্শিয়াল প্রপার্টি রেসপেক্টে আছে, আমরা যদি টোটাল প্রপার্টি রেসপেক্টে লিখি তাহলে এটা হবে dg is equal to RT ln A. ওকে, এখন এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেট করব ফর এক্সাম্পল আমরা একটা স্ট্যান্ডার্ড স্টেট মনে করো x a is equal to 1 থেকে শুরু করে any value x a is equal to x a, so dg is equal to একইভাবে এখানেও তাই হবে x a is equal to 1 থেকে শুরু করে x a, তাহলে এটা হবে হলো RT ln A, তাহলে এটা হবে হলো z এনি ভ্যালু g আর স্ট্যান্ডার্ড ভ্যালু থেকে g নট, আর এখানে যেটা আসবে RT এনি ভ্যালুতে হবে ln A মাইনাস এটা হলো স্ট্যান্ডার্ড স্টেট, সুতরাং হবে হলো RT ln A নট, এবং ln A নট এর ভ্যালু ইজ ইকুয়াল টু 1। সো তাহলে আমরা এটাকে যদি বলি ডেল্টা z ইজ ইকুয়াল টু ln 1 ইজ ইকুয়াল টু 0, সো এটা বাদ চলে গেল, আমরা এখানে পাবো হলো RT ln A। একইভাবে যদি আমরা এটাকে ডেল্টা z বার কে এটা যদি লিখি তাহলে এটা হবে RT ln A। সো এই হলো আমাদের এখানে দুটো ফর্মুলা, ডিফারেন্সিয়াল সরি চেঞ্জ ইন গিভস এনার্জি, সরি এটার উপরটা হলো টোটাল চেঞ্জ ইন গিভস এনার্জি অফ সলিউশন, এটা হলো চেঞ্জ ইন পার্শিয়াল মোলার গিভস এনার্জি অফ কম্পোনেন্ট কে। এখন আমরা আগের ফর্মুলাটা স্টার্ট করি। আমরা বলেছিলাম x a d ডেল্টা z বার a প্লাস x b d ডেল্টা z বার b, এটা সমান সমান ছিল 0। এখন এই জায়গায় ভ্যালু বসিয়ে দেই দুইটা জায়গায়, তাহলে এখানে হবে হলো x a d RT ln A A plus XB D RT ln AB is equal to 0। RT দুইটা থেকে উঠিয়ে দেই, আমরা তাহলে পাবো XA D ln AA plus XB D ln AB is equal to 0. So again, this is one of important formula. So এখন আমরা যদি আমাদের এ বি জানা থাকে তাহলে আমরা এ বের করতে পারি। So আমরা তো বের করতে যাচ্ছি অ্যাক্টিভিটি অফ এ, so d ln activity of A would be equal to minus xb by xa into d ln AB. So আমরা যদি activity of another component জানি, ওই মনে আছে আমাদের পার্শিয়াল মোলার প্রপার্টি বের করেছিলাম, এক নম্বর ছিল যে মোলার প্রপার্টির সলিউশন থেকে z বার 1 কে বের করা, আরেকটা হলো z বার 1 যদি জানি সেখান থেকে z বার 2 বের করা। এই আমরা এই জিনিসটা এটা আসতেছে, এটা হলো তার মানে অ্যাক্টিভিটি অফ বি যদি জানি সেখান থেকে অ্যাক্টিভিটি অফ এ বের করতে চাচ্ছি। তো একটা কম্পোনেন্টের অ্যাক্টিভিটি যদি জানি আরেকটা কম্পোনেন্ট অ্যাক্টিভিটি বের করতে পারবো, প্রোভাইডেড এখানে যদি ইন্ডিকেশন যেটা করব ইন্ডিকেশনের জন্য একটা রেফারেন্স স্টেট লাগবে। সো এখানে দুইটা জিনিস লাগবে, একটা হলো এ বি জানা থাকতে হবে, আরেকটা হলো রেফারেন্স স্টেট জানা থাকতে হবে, রেফারেন্স স্টেট। ঠিক আছে, সো আমরা এটাকে ইন্ডিকেশন করছি d ln AA is equal to minus xb by xa d ln AB, এবং এটা ইন্ডিকেশন হলো xa is equal to 1, that is the known reference state, সেখান থেকে any value xa is equal to xa এখানে apply।
তো এই যে ইকুয়েশন যেটা পেলাম, এটাকে ইউজুয়ালি গ্রাফিক্যাল মেথডে ইন্ডিকেশন করা হয়। তো গ্রাফিক্যাল মেথড ইন্ডিকেশন করতে গেলে পরে এই ভ্যালুটা হলো আমাদের ওয়াই অ্যাক্সিস ধরা হয়, আর এই ভ্যালুটাকে এক্স অ্যাক্সিস ধরা হয়, এক্স অ্যাক্সিস উইথ এ মাইনাস সাইন। ঠিক আছে, তো আমাদের তাহলে ইন্ডিকেশন এখানে হবে হলো মাইনাস লন এ বি, আর এখানে হবে হলো এক্স বি বাই এক্স। তো এটা করলে পরে তাহলে এই দুইটা টার্মের এখানে গ্রাফিক্যাল ইন্ডিকেশন হবে, এবং আমরা যে গ্রাফটা জেনারেট করবে সেই গ্রাফের এরিয়া আন্ডার দ্য গ্রাফ সমান সমান হবে হলো এই ভ্যালুটা। তো এখন এখানে যদি ইন্ডিকেশনটা কমপ্লিট করি, তাহলে আমরা পাবো হলো এই পাশে লন এ যেটা হলো এক্স এ ইজ ইকুয়াল টু এক্স এ এনি ভ্যালু মাইনাস লন এ এক্স এ ইজ ইকুয়াল টু 1 এই ভ্যালুতে, আর বাদিকে ইন্ডিকেশনে যা আছে তাই জানবো। xb by xa d ln ab। ওকে, এখন এইখানে xa is equal to 1, তার মানে হলো এটা একটা রেফারেন্স স্টেট। রেফারেন্স স্টেটে পিওর স্টেট a is equal to 1, xa is equal to 1, সুতরাং এটা a is equal to 1 হবে। a is equal to 1 হলে ln a is equal to 0 হয়ে গেল, আর এটা হলো এনি ভ্যালু। সো আলটিমেটলি আমরা পেলাম ln a is equal to integration xa is equal to 1, xa is equal to a পর্যন্ত xb by xa b ln ab। ওকে, সো এখন যদি এটাকে আমরা ইন্টিগ্রেট করি, সো এটা হলো d ln ab with a minus sign, আর এদিকে যেটা থাকবে xb by xa। এখন এখানে আমাদের সিনারিও দুইটা আসতেছে, মানে ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস। তো দুইটা পয়েন্টের দুই মাথা যদি চিন্তা করি, প্রথম মাথা যদি চিন্তা করি লেটস সে এক্স বি ইজ ইকুয়াল টু 1। তো এক্স বি ইজ ইকুয়াল টু 1 যদি হয়, তাহলে এ বি ইজ ইকুয়াল টু 1 হবে। এ বি যদি 1 হয়, তাহলে ডি লন এ বি ইজ ইকুয়াল টু লন এ বি ইজ ইকুয়াল টু 1, সো এটাকে ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। আর xa is equal to 0, xa is equal to 0 হয়, তাহলে xb by xa 1 by 0 is equal to infinity। ঠিক আছে, সো আমাদের এই xb is equal to 1, xa is equal to 0। ঠিক আছে, সো xb is equal to 1 এর ভ্যালু যেটা আলটিমেটলি আমরা এটা এই মাথা পর্যন্ত পাচ্ছি। ঠিক আছে, সো এই দিকে যে মাথা যেটা আছে সেটা প্লাস ইনফিনিটি যাচ্ছে। আরেকটা আছে হলো xb, ঠিক আছে কি? xb is equal to যদি 0 হয়, তাহলে ab is equal to 0, তাহলে d ln ab is equal to, এখানে যেহেতু মাইনাস আছে সো মাইনাসটা এখন বসাই, তাহলে এটা হবে মাইনাস ইনফিনিটি। আর এখানে xb বাই xa যেটা হয় সেটা is equal to 0। সো আলটিমেটলি এদিকে যে টার্মটা যেটা আসতেছে xb বাই xa is equal to 0 যেটা আসতেছে, সেই টার্মটা এদিকে আসতেছে মাইনাস ইনফিনিটি। সো আলটিমেটলি গ্রাফটা দেখতে এরকম হবে। সো দুইটা মাথায় ইনফিনিটিতে আছে। সো এখন আমাদের যে ইন্ডিকেশন যেটা আছে xa is equal to 1 থেকে শুরু করে, xa is equal to 1 মানে এটা xb is equal to 0, তার মানে এই মাথা। আর এখানে যেটা আসছে x এর এনি ভ্যালু, সো এনি ভ্যালু যদি এইটার চিন্তা করি, সো দিস ইজ দ্য এনি ভ্যালু। সো এই মাথা থেকে ইনফিনিটি পর্যন্ত, সো এরিয়া আন্ডার দ্য গ্রাফ যেটা আসবে সেটা হলো এদিকে। যেহেতু এদিকে মাইনাস ইনফিনিটি আছে, সো আমরা এই গ্রাফটা কতদূর পর্যন্ত কিভাবে হিসাব করবো? সো আনসার্টেনিটি চলে আসে in the calculations, যার জন্য তাহলে আমরা অ্যাক্টিভিটি মেজার করতে চাই, আমরা সরাসরি অ্যাক্টিভিটি মেজার করতে পারি না, কারণ ইন্ডিকেশন করা সম্ভব না। এদিকে একটা ইনফিনিটি টার্ম আছে লেস ডেল্টা, যেটা আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। দুইটা ইন্ডিকেশনের টার্মের মধ্যে একটা লিমিট হলো মাইনাস ইনফিনিটি। সো এই জন্য অ্যাক্টিভিটি
মেজার করা যায় না, এ বি থেকে এ এ, এটা আমরা সাধারণত ক্যালকুলেট করি না। তাহলে আমরা যেটা ক্যালকুলেট করি, আমরা অ্যাক্টিভিটি মেজার না করে একটু ঘুর পথে মেজার করি। আমরা অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট মেজার করি, অ্যাক্টিভিটি অফ কে থেকে আমরা অ্যাক্টিভিটি কে মেজার করি। কিভাবে? আমাদের ফর্মুলা মনে আছে যে আমরা নরমালি ফর আইডিয়াল সলিউশন বলেছিলাম এ কে ইজ ইকুয়াল টু এক্স কে, দিস ইজ দ্য ফর আইডিয়াল সলিউশন। কিন্তু রিয়েল সলিউশনের বেলায় বলেছিলাম এ কে এক্স কে সমান না, এটার সাথে একটা মাল্টিপ্লিকেশন করে এক্স কে এক্স এর সমান করা হয়। এটা ছিল ফর রিয়েল সলিউশন, এবং এইখানে গামা কে যেটা, সেটাকে বলা হচ্ছিল অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট। তো এই অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট দিয়ে আমরা মেজার করার চেষ্টা করি। দেখি প্রথমে আমরা ধরি লেটস সে xa প্লাস xb ইজ ইকুয়াল টু 1। সো এটাকে ডিফারেন্সিয়াল যদি করি dxa প্লাস dxb ইজ ইকুয়াল টু 0। তো এটাকে আমরা একটু মডিফাই করি, আমরা xa দিয়ে গুণ করব, xa দিয়ে ভাগ করব। তো এটা একটা করলাম, আর এখানে xb দিয়ে গুণ করব, xb দিয়ে ভাগ করব। সরি xb, তো আলটিমেটলি এটাই রয়ে গেল ইজ ইকুয়াল টু 0। এখন এই dxa বাই xa এটা লন হিসেবে আসে, সো xa d ln xa, এখানে হবে xb d ln xb, তো এটা ইকুয়াল টু 0। আমরা এর আগে অ্যাক্টিভিটি রেসপেক্টে একটা পেয়েছিলাম xa d সরি d ln aa প্লাস xb d ln ab ইজ ইকুয়াল টু 0। এটা দিয়ে আমরা একটু আগে গ্রাফটা বের করলাম। তো এটা যদি 1 হয়, এখন যদি 1 মাইনাস 2 করলে কি দাঁড়াবে? 1 মাইনাস 2 করলে পরে এগুলো সবই ঠিক আছে, সব ঠিক আছে, শুধু a ডিভাইডেড বাই x এ হবে। সো xa d ln aa বাই x এ প্লাস এখানে হবে xb d ln ab বাই x ইজ ইকুয়াল টু 0। তো এই তার মানে a বাই x ইজ ইকুয়াল টু গামা, সেখানে হবে হলো xa d ln গামা a প্লাস xb d ln গামা b ইজ ইকুয়াল টু 0। সো এটা একটা ফর্মুলা আছে। এখন এখান থেকে d ln গামা a যদি বের করতে চাই, তাহলে হবে হলো মাইনাস xb বাই xa d ln গামা b। এখন এখানে একটু একটা জিনিস মনে রাখতে হবে যে গামা বি ভ্যালুটা ইট ইজ অলওয়েজ ফাইনাইট। অলওয়েজ ফাইনাইট কেমনে হয়? মনে করো এক্স এ যদি 1 হয়, তাহলে এ এ ইজ ইকুয়াল টু 1 হবে, এবং গামা এ তখন এ বাই এক্স হিসাব করলে পরে 1 হয়। সো এটা স্ট্যান্ডার্ড স্টেটের ভ্যালু। ডিউরিং এট স্ট্যান্ডার্ড স্টেট গামা ইজ ইকুয়াল টু 1 হয়, কিন্তু যখন এক্স এ ইজ ইকুয়াল টু 0 হয়, এ ইজ ইকুয়াল টু 0 হয়, তখন গামা এর ভ্যালু কত হয়? অ্যাপারেন্টলি মনে হতে পারে গামা ভ্যালু ইনফিনিটি আসে, 0/0 ইনফিনিটি, তাই তো? কিন্তু আসলে এই সিচুয়েশনে কখনো অ্যারাইজ করে না, কারণ আমরা এটাকে যেহেতু বলেছি দিস ইজ অলওয়েজ ফাইনাইট, তখন আমরা বলি এক্স এ যখন টেন্স টু 0 হয়, তখন এ টেন্স টু 0, তখন গামা এর ভ্যালুটা টেন্স টু 0 হচ্ছে, নট ইনফিনিটি, ফাইনাইট ভ্যালুর দিকে যাচ্ছে না। এই সুযোগটা আমরা এখানে নেব, ঠিক আছে? তাহলে এখানেও আগের মতো যদি ইন্টিগ্রেশন করি, এখানে ইন্টিগ্রেশন বিটুইন দ্য লিমিটস xa ইজ ইকুয়াল টু 1 থেকে শুরু করে x ইজ ইকুয়াল টু x এ, এখানেও তাই যদি করি, তাহলে এখানে যেটা আসে সেটা হলো ln গামা a xa ইজ ইকুয়াল টু x এ মাইনাস ln গামা a xa ইজ ইকুয়াল টু 1 ইজ ইকুয়াল টু মাইনাস xa ইজ ইকুয়াল টু 1 থেকে শুরু করে xa ইজ ইকুয়াল টু x এ xb by xa d ln gamma b, ঠিক আছে?
এখন x এ যদি 1 হয় এই সিনারিওটা বের আসছে। সো গামা এর ভ্যালু 1 হয়ে যাচ্ছে, সো লন গামা ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। আলটিমেটলি আমরা পাবো হলো লন গামা এ ইজ ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন, ওখানে লিমিট যা আছে তাই, এক্স বি বাই এক্স এ ডি লন গামা বি। ওকে, কারণ গামা বির ভ্যালুটা একটু মনে রাখতে হবে। আমাদের মনে আছে পজিটিভ ডেভিয়েশন নেগেটিভ আইডিয়ালস রাউলস ল যদি হয় তাহলে পরে আমাদের ফর্মুলা এরকম ছিল, গ্রাফটা এরকম ছিল। রাউলস ল যদি পজিটিভ ডেভিয়েশন হয় তাহলে এটা উপর দিকে উঠে যায়, নেগেটিভ ডেভিয়েশন হলে এটা নিচে দিকে নেমে যায়, এদের কথা বলেছিলাম। এখন পজিটিভ ডেভিয়েশন যদি হয় তাহলে পরে গামা ভ্যালুটা হয় হলো লেস গ্রেটার দেন 1, আর নেগেটিভ ডেভিয়েশন যদি হয় তাহলে পরে গামা ভ্যালু হয় হলো লেস দেন 1। সেই কারণে এখানে এই মাইনাসটা সামটাইম চেঞ্জ হয়ে যায়, এটা প্লাস হতে পারে ডিপেন্ডিং অন দ্য গামা ভ্যালু। ঠিক আছে, গামা ভ্যালু যদি লেস দেন 1 হয়ে যায় তখন এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। সুতরাং আমরা যখন এটাকে ইন্টিগ্রেশন গ্রাফিক্যালি ইন্টিগ্রেশন করি তখন আমরা ভ্যালু যেটা দেই সেটা হলো এইখানে, তখন আমরা বলি প্লাস মাইনাস লন গামা বি, কারণ গামা বি ভ্যালুর উপর বেস করে এই ভ্যালুটা প্লাস মাইনাস হতে পারে। আর এখানে যথারীতি এক্স বি বাই এক্স এ আছে। এখন সিনারিও যেটা দাঁড়াচ্ছে, সাধারণত গ্রাফটা দেখতে এরকম হয়। ঠিক আছে, একটু বাড়ে দিই, গ্রাফটা নামতে থাকে, নামে জিরোর দিকে যেতে থাকে। কেন জিরোর দিকে যেতে থাকে? কারণ আমরা বলেছিলাম, সিনারিওটা আবার চিন্তা করি তাহলে, এক্স বি যখন 1 হয়, এ বি ইজ ইকুয়াল টু 1 হচ্ছে, গামা ইজ ইকুয়াল টু 1 হচ্ছে, সো লন গামা বি ইজ ইকুয়াল টু 0। এটা হলো সিনারিও, কিন্তু এখানে এক্স এ ইজ ইকুয়াল টু 0 হয়, সো এক্স বি বাই এক্স এ ইজ ইকুয়াল টু ইনফিনিটি হচ্ছে। সো এটা হলো এই পাঁচটা, যেটা এটা অলওয়েজ ইনফিনিটিকে চলে যাচ্ছে। দিস ইজ 1। সিনারিও 2 যেটা আছে সেটা ডান দিকের যে ভ্যালুটা, এক্স বি যখন 0 হবে, গামা বির ভ্যালুটা সরি এ বি 0 হবে, গামা বির ভ্যালুটা এটা ক্যানট বি ইকুয়াল টু 0। আমরা বলেছি এক্স বি টেন্স টু 0, এ বি টেন্স টু 0, গামা বি টেন্স টু 0। ঠিক আছে, আর এক্স বি বাই এক্স এ এটা সমান সমান কত হয়, এক্স বি যখন 0 হচ্ছে, এটা যেটা 1 হচ্ছে, তো এটা ভ্যালু 0। তো এইখানে এই ভ্যালুর জন্য এদিকে 0-র দিকে যেতে থাকে। তো আমরা যখন এখন ইন্টিগ্রেশন করি, এই পয়েন্ট থেকে শুরু করে এখানে যদি করি, এখানে একটা ছোট্ট একটা আনসার হয়, কিন্তু এটাকে আমরা ম্যানেজ করতে পারি। ঠিক আছে, আমরা বইয়ের মধ্যে একটা অঙ্ক আছে, সেই অঙ্কটা আমি করে দেখাই কিভাবে পরীক্ষায় সাধারণত এই ধরনের একটা অঙ্ক আসে। তো কিভাবে অঙ্কটা সলভ করে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তো অঙ্কটা হলো এক্সাম্পল 6.5। ঠিক আছে, তো এটা হলো বলেছে একটা ক্রোমিয়াম টাইটেনিয়াম অ্যালয়, তার জন্য কিছু গ্রাফিক্যাল ডাটা আছে। তো এখানে দেওয়া আছে হলো এক্স ক্রোমিয়াম, আর এখানে দেওয়া আছে হলো অ্যাক্টিভিটি ক্রোমিয়াম। এটার জন্য কিছু ভ্যালু আছে, আমি একটা যদি উল্লেখ করি 0.9, এখানে আছে হলো 0.302। সেইভাবে অনেক ভ্যালু আছে। লাস্ট ভ্যালু যেটা এখানে দেওয়া আছে সেটা হলো এখানে হচ্ছে 0.89, আর এখানে হলো 0.906। এই ধরনের ভ্যালু আছে। এখন বলেছে যখন এক্স 60 অ্যাটম ফ্র্যাকশন টিটেনিয়াম, 60 অ্যাটম পার্সেন্টেজ টিটেনিয়াম যদি থাকে, তাহলে পরে সেই সমস্ত ক্ষেত্রে অ্যাক্টিভিটি অফ টিটেনিয়াম কত, এই টিটেনিয়াম কত। ঠিক আছে, তো 60 অ্যাটম পার্সেন্ট টিটেনিয়াম মানে বেসিক্যালি মিন করা হচ্ছে এক্স টিটেনিয়াম ইজ ইকুয়াল টু 0.6। ঠিক আছে, তো এখন এই অঙ্কটা থেকে আমরা কিভাবে করব? অ্যাক্টিভিটি টিটেনিয়াম বের করতে বলেছে, আমরা অ্যাক্টিভিটি সরাসরি বের করব না, আমরা বের করব গামা টিটেনিয়াম। তাহলে আমরা বের করতেছি লন গামা টিটেনিয়াম ইজ ইকুয়াল টু, ফর্মুলা ছিল মাইনাস, এখানে হলো এক্স টিটেনিয়াম ইজ ইকুয়াল টু 1 থেকে শুরু করে এক্স টিটেনিয়াম ইজ ইকুয়াল টু
লিমিট ছিল 0.6। এটা ছিল আমাদের রেফারেন্স স্টেট, ঠিক আছে। এক্সট্রিম ইকুয়াল 1 থেকে শুরু করে এখন এনি স্টেট যেটা বলেছিলাম ইন্টিগ্রেশনের লিমিট, সেটাই হলো এই ভ্যালুটা এক্সট্রিম ইকুয়াল 0.6। এখন এখানে এটা টিটিনিয়াম নিচে আছে, সো এটা এ, উপরে হবে বি, সো এক্স ক্রোমিয়াম হবে এক্স ক্রোমিয়াম বাই এক্স টিটেনিয়াম, আর এখানে হবে হলো ডি গামা সরি লন গামা এক্স ক্রোমিয়াম। এই হলো আমাদের ফর্মুলা, ঠিক আছে। ওকে, সাধারণত মেটালজিস্টরা এই লনের পরিবর্তে মাঝে মাঝে লগ ইউজ করে, ঠিক আছে। সো আমরা এখানে লগ দিয়ে করেছে বইটা, নট নেসেসারি লগ দিয়ে করতে হবে, নট নেসেসারি আমরা লন দিয়েও করতে পারি। সো বই লগ আছে থাকুক, আমরা এটা লন দিয়ে করি। ওকে, তাহলে আমাদের কি লাগবে? আমাদের লাগবে হলো একটু যে ডাটা যেগুলো আছে সেটাকে একটু মডিফাই করতে হবে। মডিফিকেশনের মধ্যে যেটা আসতেছে, ফার্স্টলি আমাদের লাগবে এক্স দেওয়া আছে এক্স ক্রোমিয়াম দেওয়া, আমাদের এই রেশিওটা এক্স ক্রোমিয়াম এক্স টিটেনিয়াম লাগবে। সো এক্স ক্রোমিয়াম যদি দেওয়া থাকে, এক্স টিটেনিয়াম বের করতে হবে, এক্স টিটেনিয়াম যেটা সমান সমান 1 মাইনাস এক্স ক্রোমিয়াম, ঠিক আছে। সো এক্সাম্পল যেটা আছে 0.09, সো এটা আসে হলো 0.91, ঠিক আছে। এখন বের করতে হবে এক্স ক্রোমিয়াম বাই এক্স টিটেনিয়াম। তো এটা যদি বের করি তাহলে আমি বই থেকে এটা দেই, এটা এক্স ক্রোমিয়াম বাই এক্স টিটেনিয়াম এর ভ্যালুটা আসে 0.0989। এরপরে আমাদের এটা বের করতে হবে গামা ক্রোমিয়ামে অ্যাক্টিভিটি ক্রোমিয়াম দেওয়া আছে, অ্যাক্টিভিটি ক্রোমিয়াম এটা ভ্যালু একটা এখানে হলো 0.302। এখন আমাদের গামা ক্রোমিয়াম যদি বের করতে চাই, গামা ক্রোমিয়াম সমান সমান হলো অ্যাক্টিভিটি ক্রোমিয়াম বাই মোল ফ্র্যাকশন ক্রোমিয়াম। তো এখানে আলটিমেটলি আসে হলো এই 0.302 কে 0.09 দিয়ে ভাগ করতে হবে, এটা আসে হলো 3.355। এরপর আমাদের বের করতে হবে লন ক্রোমিয়াম গামা ক্রোমিয়াম। লন গামা ক্রোমিয়াম এটা যদি বের করি তাহলে 1.1 আসে। তো এইভাবে বাকি যতগুলো ডাটা আছে সবগুলো ডাটাকে মডিফাই করতে হবে, ডাটাগুলো বের করতে হবে। বের করার পরে এখন আমরা গ্রাফ যেটা প্লট করব, ঠিক আছে। গ্রাফের মধ্যে আমাদের এইটা হবে হলো ওয়াই অ্যাক্সিস, আর এইটা হবে হলো এক্স অ্যাক্সিস, সরি এটা হলো এক্স অ্যাক্সিস, এটা হবে ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। এবং এখানে আমাদের বিভিন্ন ভ্যালু আসবে। সো লেটস সে এই ধরনের ভ্যালু যদি আসে, তো এখানে এসে শেষ হয়ে যাবে, থেমে যাবে, ঠিক আছে। যতগুলো ভ্যালু আছে আলটিমেটলি এই ধরনের ভ্যালু পাওয়া যাবে। এখন এটাকে যদি গ্রাফে সরি লিখি এক্স ক্রোমিয়াম বাই এক্স টিটেনিয়াম, আর এখানে হলো লন গামা ক্রোমিয়াম। তো এটাকে এখন যদি আমি লাইনটা ড্র করি, এই হলো আমাদের লাস্ট পয়েন্ট। এখন আমাদের প্রথম কাজ যেটা হবে সেটা হলো এই লাইন থেকে এটাকে ডটেড লাইন করে জিরোতে মিলিয়ে আনতে হবে। তো মনে করো এই লাইন এখানে যে মিলে গেল, ঠিক আছে। তো এখন আমাদের লিমিট যেটা ছিল যে কোনো ভ্যালু 0.06 ছিল, এক্স টিটেনিয়াম ইজ ইকুয়াল টু 0.06, তাহলে এক্স টিটেনিয়াম সরি টিটেনিয়াম ইজ ইকুয়াল টু 0.6, তাহলে এক্স ক্রোমিয়াম কত আসে 0.4, তাহলে এক্স ক্রোমিয়াম বাই এক্স টিটেনিয়াম 0.4 বাই 0.6, এটা আসে 0.67। তো এখান থেকে 67 এর ভ্যালু যেটা আসে, লেটস সে যদি এটা দিয়ে হয় 0.67, তাহলে 67 থেকে আমরা একটা লাইন নিলাম, এখান থেকে নিচে মিলিয়ে দিলাম, এবং এর নিচে যে এরিয়া যেটা আছে সেটাই হলো আমাদের ডান দিকের ইন্ডিকেশনের রেজাল্ট, ঠিক আছে। সো এখন আমাদের কিছু ভ্যালু নিতে হবে। এই যে ভ্যালুটা এক্স অ্যাক্সিসে, এই ভ্যালুটাকে বলে এ, যে জায়গায় জিরোতে মিলে গেছে সেটাকে বলে বি, এবং এ ভ্যালুর জন্য গ্রাফে ওয়াই এর যে ভ্যালুটা সেটাকে বলে এফ এ, আর এইখানে বির জন্য যে ভ্যালুটা আছে সেটাকে বলে এফ বি। তো যেহেতু এটা জিরোতে মিলে গেছে, তার মানে ওয়াই অ্যাক্সিসে এটা ভ্যালু সমান সমান 0,
ঠিক আছে, এবং এটা 6 7 এর জন্য এটা কোন একটা ভ্যালু পাবা। এরপরে এখন এই ধরনের গ্রাফকে ইন্ডিকেট করতে গেলে অনেক ধরনের মেথড আছে, একটাকে বলে ট্রাপিজিয়াম রুল, একটাকে বলে সিমপসনস রুল, এটসেট্রা, বিভিন্ন ধরনের। তো ট্রাপিজিয়াম রুল যেটা আছে সেটা হলো এই এরিয়া যেটা আছে সেটাকে কতগুলো ভার্টিক্যাল কলামে ভাগ করা, ভার্টিক্যাল কলামে ভাগ করা, এবং সেই কলামের নাম্বার যদি n হয়, সো নাম্বার অফ কলাম, এবং এটা ভ্যালুটা ইউজুয়ালি 5 এর বেশি, 5 বা 5 এর বেশি এই ধরনের হয়ে থাকে। ঠিক আছে, তো এবং এই তাহলে এনটা বের করার জন্য আমাদের সাধারণত একটা ওই কর্ড যেটা, তার মানে এই কলামের লেন্থ যেটা আছে সেটাকে বলে এইচ, সো এটাকে বলে কলাম বা কর্ড, সাইন্টিফিক ভাষায় এটাকে কর্ড বলে। ঠিক আছে, সো এটাকে বলে কর্ড উইথ, কর্ড লেন্থ যেটাই বলি। সো এটার ভ্যালুটা আসে হলো বি মাইনাস এ, এবং কয়টা কর্ড বানালাম বা কয়টা কলাম বানালাম। ঠিক আছে, এটা একটু আমাদের সুবিধাজনক করতে পারি। এখানে আমাদের কত আসে, এখানে আমাদের এইচ আসলে বি কত বলেছিলাম, বি ইজ ইকুয়াল টু, আমরা এখানে বের করব, এখানে এ বের করা আছে, আমরা জাস্ট বইয়ের অঙ্কটার থেকে যদি ভ্যালুগুলো নেই, তো এখানে আসে হলো এই ভ্যালুটা আসে হলো 0.64। ঠিক আছে, আর এই ভ্যালুটা বি আসে হলো 1.36, 1.36 মাইনাস 0.64, কট কতটা আপাতত বাদ দেই, তাহলে আমাদের এই ভ্যালুটা আসে হলো 0.72। তো 0.72 কে একটা যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে আমাদের সুবিধা হয়, 6 দিয়ে ভাগ করলে পরে রেজাল্ট আসে হলো 0.12। সো 0.1 প্রতিটা কর্ড লেন্থে 0.12, আমরা টোটাল 6টা কর্ড নিচ্ছি। তো 6টা কর্ড নেওয়ার সময় তাহলে আমরা পুরাটাকে ইকুয়াল 6টা ভাগে যে ভাগ করি, তো এটা হলো 3 নম্বর ভাগ, এটা তাহলে একটা হতে পারে, এটা একটা হতে পারে, এখানেও একইভাবে একটা, একটা। ঠিক আছে, সো এই যে ভাগ করলাম, তাহলে 6টা কর্ড বানালাম, 6টা কর্ডের এই প্রতিটা পয়েন্টকে, এই মাথাটা হলো এ, এই মাথাটা হলো বি, আর এটাকে বলে x1, x2, x3, x4, x5। আর y অ্যাক্সিসে যে ভ্যালু যেটা আছে সেটা f দিয়ে রিপ্রেজেন্ট করে, সো এই পয়েন্টটা y অ্যাক্সিস থেকে যদি নেই তাহলে এটা হবে fx1, সিমিলারলি এটা হবে হলো fx2। তো এইভাবে প্রতিটা ভ্যালু fx3, fx4, fx5 এটসেট্রা। এখন এই যে এরিয়া আন্ডার দ্য গ্রাফ যেটা আছে, সেই এরিয়া আন্ডার দ্য গ্রাফের জন্য এরিয়া এস ইজ ইকুয়াল টু, এরিয়াকে এস দিয়ে রিপ্রেজেন্ট যদি করি তাহলে এটা ফর্মুলা হলো এইচ, যে কর্ড উইথ যেটা আছে এইচ মাল্টিপ্লাইড বাই এফ বি মাইনাস এফ প্লাস, সরি, প্লাস এফ এ ডিভাইড বাই 2 প্লাস এফ x1 প্লাস এফ x2 এটসেট্রা, যে কয়টা আছে। ঠিক আছে, এই হলো ফর্মুলা। এখন আমাদের এখানে আমাদের বই থেকে ডাটাগুলো যদি উল্লেখ করি তাহলে এফ এফ এ পেয়েছিলাম হলো 0.67, এফ x1 সেটা ভ্যালুটা পাওয়া যায় হলো 0.58, এফ x2 আসে হলো 0.40, এফ x3 আসে হলো 0.28, এফ x4 আসে 0.08, এফ x5 আসে হলো 0.04, আর লাস্টলি এফ বি এটা ইজ ইকুয়াল টু 0 আমরা জানি। সো এস সমান সমান আসলো, কর্ড উইথ আমরা পেয়েছিলাম হলো 0.12। ওকে, একটু আগেরটাই যাই। সো তাইলে পরে এই ভ্যালুটা কি হবে, এটা 64 আর এটা হলো 12, তার মানে এই ভ্যালুটা আসবে হলো 0.76।
তাই তো? এইভাবে 0.12 করে বেড়ে বেড়ে আলটিমেটলি এখানে খেয়াল করে দেখো 1.36। তো আমাদের ফর্মুলার মধ্যে এটা আসলো এফ এ হলো 0.67 প্লাস এফ বি ইজ ইকুয়াল টু 0 ডিভাইড বাই 2 প্লাস বাকিগুলো একসাথে লিখতে হবে 0.58 প্লাস 0.4 প্লাস 0.28 প্লাস 0.08 প্লাস 0.02। সেই ভ্যালুটা পুরোটা যদি করি তাহলে 0.21 আসবে। সো এরিয়া আন্ডার দ্য গ্রাফ পাওয়া গেল। এখন এরিয়া আন্ডার গ্রাফটা কি ছিল? বাঁদিকে ছিল হলো লন গামা, গামা এ ছিল, গামা এটার ভ্যালুটা ছিল গামা ট্রিটিনিয়াম। তো গামা ট্রিটিনিয়াম, আচ্ছা সরি আমি এখানে আরেকটা জিনিস বলতে ভুলে গেছি হলো সেটা হলো এইখানে আমাদের ফর্মুলা যেটা ছিল মাইনাস এক্স ট্রিটিনিয়াম 1 থেকে শুরু করে এক্স ট্রিটিনিয়াম 0.6 পর্যন্ত, এটাকে একটু মডিফাই করতে হয় কারণ আমরা ইন্ডিকেশন করতেছি কোথা থেকে কোথা পর্যন্ত, 0.64 থেকে 1 পর্যন্ত, ঠিক আছে? 0.6, তো আমরা এদিক থেকে ওদিকে যাচ্ছি, সেই জন্য এটাকে মডিফাই করে এই যে ইন্ডিকেশন সাইনটাকে ঘুরিয়ে দেওয়া হয় মানে এখন লিমিটটা হবে হলো এক্স ট্রিটিনিয়াম ইজ ইকুয়াল টু 0.6 থেকে শুরু করে এক্স ট্রিটিনিয়াম ইজ ইকুয়াল টু 1, বাকি এখানে যা যা তাই আছে। এখন যেহেতু এটা মাইনাস হয় এখানে প্লাস হয়ে যায়, তো যেহেতু আমাদের এখানে লিমিটটা উল্টে দিয়েছে। তো এখন এটা যদি করি তাহলে আমাদের ভ্যালুটা আসবে হলো বাঁদিকে যে ভ্যালুটা আসছে সেটা হলো 0.21। সো গামা ট্রিটিনিয়াম ভ্যালু যেটা আসে, সো অ্যান্টিলন যদি করি, অ্যান্টিলন করে এই ভ্যালুটা আসবে হলো 1.23 এবং তাহলে আমাদের অ্যাক্টিভিটি ট্রিটিনিয়াম সমান সমান গামা ট্রিটিনিয়াম multiplied by mole fraction titanium. So 1.23 mole fraction ছিল 0.6, সেটা হলো 0.7. So that is our answer. ঠিক আছে, তাহলে বোঝা গেল কিভাবে করতে হয়। সেটা হলো যে আমরা আবার যাই, প্রথমটা যদি দেখি, আমরা বলেছি যে যদি আমরা অ্যাক্টিভিটি রেসপেক্টে বের করি, অ্যাক্টিভিটির গ্রাফটা করি, সো অ্যাক্টিভিটি রেসপেক্টে যদি আমরা বের করতে চাই যে অ্যাক্টিভিটি আমরা এ জানি, অ্যাক্টিভিটি বি জানি, এখানে অ্যাক্টিভিটি বি জানি, সেখান থেকে যদি অ্যাক্টিভিটি এ বের করতে চাই তাহলে যে গ্রাফটা জেনারেট করে, সেই গ্রাফের দুই মাথায় ইনফিনিটি থাকে, আমাদের ডান দিকের মাথাটাই মোস্ট ইম্পর্টেন্ট, যেটা এই জন্য এখানে ইনফিনিটি থাকার কারণে ক্যালকুলেশন একটা আনসার্টেনিটি চলে আসে, আমরা পুরোটা বের করতে পারি না। সো অ্যাক্টিভিটি ইন টার্মস অফ অ্যাক্টিভিটি বের না করে আমরা অ্যাক্টিভিটিকে অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টের রেসপেক্টে বের করি, এবং তখন আমাদের যে ফর্মুলাটা আসে সেই ফর্মুলাটা হলো এখানকার ফর্মুলা। সো দিস ইজ আওয়ার ফর্মুলা, এবং এখান থেকে অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট যদি বি জানি তাহলে অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট আমরা এ ক্যালকুলেট করতে পারি। এবং এখানে যে গ্রাফের লিমিট যেটা আছে সেটা হলো বাঁদিকে যেটা আছে এটা টেন্ডস টু জিরোর দিকে যায়, কিন্তু এটা কখনো জিরোর দিকে হয় না, টোটাল ভ্যালু কখনো জিরো পাওয়া যায় না, কারণ আমরা বলেছি যে গামা ভ্যালু যেটা আছে, গামা ভ্যালুটা অলওয়েজ একটা ফাইনাইট ভ্যালু থাকবে বাই ডেফিনেশন অফ গামা ভ্যালু, যার কারণে গামা টেন্ডস টু জিরো হয়, নট ইকুয়াল টু জিরো। এখান থেকে আমাদের একটা অঙ্ক করে দেখালাম কিভাবে করে, এবং এখানে এরিয়া আন্ডার গ্রাফ বের করার জন্য কয়েকটা মেথডের কথা বলেছি, একটাকে বলেছি ট্রাপিজয়েডাল রুল, একটাকে বলেছিলাম সিমপসন রুল। সো এই ট্রাপিজয়েডাল রুলটা হলো এরকম, সিমপসন রুল যদি ইউজ করতাম তাহলে আমরা কি করতাম, এটা একটু দেখে দিই। সিমপসন রুল যদি করতাম তাহলে গ্রাফটা যেটা হতো, তো এটা এরকম ভাবে যদি হয়, লিমিট যদি এখান থেকে থাকে, তখন যেটা করা হয় তখন এইটাকে কয়েকটা ভাগে ভাগ করা হয়, ওয়াই অ্যাক্সিস কে ইকুয়াল কয়েকটা ভাগ ভাগ করে, তখন আমাদের লাইনগুলো হয় এরকম হরাইজন্টাল লাইন। ঠিক আছে, সেম থিং ইকুয়াল সেম ওয়েতে ট্রাপিজয়েডাল রুল হলো ভার্টিক্যাল কলাম করা হয়, সিমপসন রুল হলো হরাইজন্টাল কলাম। ওকে, সো এটা গেল। এখন আরেকটা সমস্যা যেটা দাঁড়াচ্ছে সেটা হলো যে মনে করো দিস ইজ আওয়ার গ্রাফ, আমরা এটা বের করেছি, উপর দিকে এটা ইনফিনিটি ছিল, এখান থেকে জিরো দিকে যাচ্ছে। এখন আমরা ভ্যালু নিয়েছিলাম ছিল এখান থেকে আমরা বের করেছিলাম,
এখন সমস্যা হলো ইফ এই যে এক্স এর লিমিট যেটা ছিল ln gamma a is equal to minus xa is equal to 1 থেকে শুরু করে any value x is equal to x, এটা ছিল। এখন x is equal to 1 তো এখানে ঠিক আছে, এটা আমরা বের করতে পারছি, কিন্তু এই লিমিট যেটা আছে এই লিমিটটা আমরা একটা ফাইনাইট ভ্যালু ধরেছিলাম। এই ফাইনাইট ভ্যালুটা যদি বাঁ দিকে যেতে থাকে তখন কি অবস্থা দাঁড়াবে? বাঁ দিকে কখন যাবে? যখন x এর ভ্যালুটা অনেক ছোট হবে। লেটস সে আয়রন কার্বন অ্যালয়, যেটা স্টিলের জন্য চিন্তা করি, মাইল্ড স্টিল ফর এক্সাম্পল, মাইল্ড স্টিল। আর মাইল্ড স্টিলের মধ্যে কার্বন পার্সেন্টেজ থাকে হলো রাফলি অ্যারাউন্ড লেটস সে 0.2%। কার্বন যদি 0.2% থাকে তাহলে এক্স কার্বন কত হবে? একসাথে ভাগ করতে হবে। তো এক্স কার্বন হলো 0.002%, এক্স কার্বন 0.0%, এক্স কার্বন হলো 0.002। শুধু আয়রন কার্বনের আলাদা কথা যদি চিন্তা করি তাহলে এক্স আয়রন হয় হলো 0.998। তাহলে এখানে যে ভ্যালুটা আছে এক্স বি বাই এক্স এ, বি মানে সলিউশন, যেমন এখানে হবে হলো এক্স এফি বাই এক্স কার্বন, সেই ভ্যালুটা আছে 0.998 কে 0.002 দিয়ে ভাগ করতে হবে। তার মানে 998 দশমিক যদি বাদ দিয়ে দেই তাহলে এখানে আসবে হলো 499, 499 আসবে। সো এই ভ্যালুটা ভেরি হাই একটা ভ্যালুর দিকে চলে যায়। তার মানে তখন আমাদের এই পাশটাও জানার প্রয়োজন পড়ে, ঠিক আছে? কারণ এই লাইনটা তখন আলটিমেটলি অনেক এই কাছাকাছি চলে আসে। সো এই ভ্যালুটা তার মানে এক্স বি যত ছোট হবে, এবং এই ধরনের সলিউশনকে বলে ডাইলিউট সলিউশন, আমরা একটু পরে এটা দেখবো। তো ডাইলিউট সলিউশন যদি হয় সেই সমস্ত ক্ষেত্রে আমাদের এই বাঁ দিকের লিমিটটা, এই লিমিটটার উপরের যে ভ্যালুটা আছে সেটা জানা প্রয়োজন পড়ে। এবং সেই সমস্ত ক্ষেত্রে তখন আমরা একটু আগে যে অ্যাক্টিভিটি বের করলাম ফ্রম অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট, সেই মেথডটাও খুব একটা সুবিধার হয় না, ঠিক আছে? তখন আমরা আরেকটা মেথড অ্যাপ্লাই করি, যে মেথডটাকে বলে আলফা ফাংশন মেথড। এটা ডার্কেন গাড়ি, এই দুইজন সায়েন্টিস্ট এই মেথডটা ডেভেলপ করেছেন, এবং সে বলতেছে যে আলফা অফ এ কম্পোনেন্ট উড বি ইকুয়াল টু লন গামা কম্পোনেন্ট ডিভাইড বাই 1 মাইনাস এক্স কম্পোনেন্টের স্কোয়ার, ঠিক আছে? এবং তিনি বলতেছেন যে আলফা ভ্যালুটা সবসময় ফাইনাইট হবে, এবং এইটা আলফা সাথে এক্স এর যে যদি কোনো লাইন যদি তৈরি করি, কোনো গ্রাফ যদি তৈরি করি, সেই গ্রাফটা ভেরি স্মুথ হবে এবং ওয়েল বিহেভড হবে, এবং এটার মধ্যে কোনো ইনফিনিটি থাকবে না, কোনো শার্প কি বলে এটাকে, কোনো আপস এন্ড ডাউনস থাকবে না, একটা স্মুথ একটা গ্রাফ জেনারেট করবে এবং পুরা লিমিট পর্যন্ত। তো এই ধরনের ডিফিনিশন দেওয়ার ফলে পরে আমরা এই ইকুয়েশনটা যদি ডেভেলপ করি তাহলে আমাদের ফর্মুলা মনে করো যে লেটস সে আলফা যদি কে এ যদি ধরি বাইনারি সলিউশনের জন্য, আলফা এ যেটা হবে সেটা লন গামা এ ডিভাইড বাই 1 মাইনাস এক্স এ, তার মানে এক্স বি ধরতে পারি, এক্স বি স্কোয়ার। এবং তাহলে আলফা বি কত হবে? আলফা বিও যেটা আসে সেটা হলো লন গামা বি ইজ ইকুয়াল টু এক্স এ স্কোয়ার। এই ধরনের একটা ফর্মুলা জেনারেট। তাহলে পরে আমাদের যে ফর্মুলা যেটা আগে বলেছিলাম সেটা হলো লন গামা এ ইজ ইকুয়াল টু ছিল মাইনাস ইন্টিগ্রেশন এক্স এ ইজ ইকুয়াল টু 1 থেকে শুরু করে এক্স এ ইজ ইকুয়াল টু 1, এটা সমান সমান ছিল এক্স বি বাই এক্স এ ইন্টু ডি লন এক্স বি। এটা যখন সরি ডি লন গামা বি ছিল, এটা গামা এটা গামা, ডি লন গামা বি। এখন এই ডি লন গামা বিটা যদি বের করি এখান থেকে, সো তাহলে কি দাঁড়ায় গামা বি, সো লন গামা বি
ইজ ইকুয়াল টু আসে হলো কত আলফা বি এক্স এ। এটাকে ডিফারেন্সিয়েট যদি করি তাহলে ডিফারেন্সিয়েটিং কমপ্লিটলি, ঠিক আছে, ডি লন গামা বি ইজ ইকুয়াল টু কি হবে, প্রথমে এক্স এর ডিফারেন্সিয়েট যদি করি তাহলে এটা হবে আলফা বি, এখানে হবে হলো টুয়াইস এক্স এ ডিএক্স এ প্লাস এক্স এ স্কোয়ার, ওইটা করলে পরে ডি আলফা বি। তো এই ভ্যালুটা যদি এখন আমি এখানে বসিয়ে দিই তাহলে কি দাঁড়াচ্ছে, ঠিক আছে। সো ln gamma a is equal to minus ইন্টিগ্রেশন সাইন ঠিক আছে xb by xa, এখানে আমরা যেটা বলেছি আলফা বিটা প্লাস x a d x a প্লাস x a স্কয়ার d alpha বিটা। ইংলিশের লিমিটে লিখলাম না, যদি আমি দুইটা আলাদা আলাদা করে ফেলি, এক্স এ কাটা গেল, আমরা এখানে পাবো হলো টুয়াইস এক্স এ, এখানে আছে এক্স বি, আর এখানে আছে আলফা বিটা, আর এখানে আছে ডি এক্স এ, আর এখানে হবে মাইনাস এক্স এ কাটা গেলে এক্স বি এক্স এ ডি আলফা বি, সো এক্স বি এক্স এ ডি আলফা বি। এখন এইখানে আমাদের তিনটা ভেরিয়েবল আছে, মনে আছে এই ধরনের একটা ডেফিনেশন, সরি ডিফারেনশিয়াল ফর্মুলা dx y, এটাকে যদি আমরা লিখেছিলাম x dy প্লাস y dx, এটা পেয়েছিলাম কোথাও ডিফারেনশিয়াল ইকুয়েশনে। তো এখানে আমাদের তিনটা টার্ম আছে, x a, x এর আগে রাখলাম x b, আর এখানে হলো d আলফা বিটা, বা ডিটা বাদ দিই, সরি x a x b আলফা বিটা। এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, এক্স ওয়াই তো দুইটা টার্ম, প্রথমটা এটাকে একটা ধরি, এটাকে একটা ধরি, তাহলে এক্স আগে দেই, তার মানে এক্স এ এক্স বি ডি আলফা বিটা প্লাস ওয়াইটাকে যাবে আলফা বিটা, আর এখানে হবে হলো ডি এক্স এ, ঠিক আছে। আবার যদি ভাঙি, সো এক্স এ এক্স বি ডি আলফা বিটা, আর এইখানে যেটা আসবে সেটা হলো প্লাস আলফা বিটা এক্স এ ডি এক্স বি প্লাস আলফা বিটা এক্স বি ডি এক্স এ। এখন আমাদের এখানে কি আছে, এক্স বি এক্স এ ডি আলফা বিটা, সো এক্স এ এক্স বি ডি আলফা বিটা, এই ভ্যালুটা সমান সমান তাহলে কত দেওয়া, এই ভ্যালুটা সমান সমান আসে হলো এক্স এ এক্স বি ডি আলফা বিটা ইজ ইকুয়াল টু, এদিকে আসে ডি এক্স এ এক্স বি আলফা বিটা, আর দুইটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে গেলে পরে হয় হলো এক্স এ আলফা বিটা ডি এক্স বি, এটা পরেরটাও মাইনাস হয়ে যাবে, মাইনাসটা হবে হলো এক্স বি আলফা বিটা ডি এক্স। এখন এইটাকে আমরা এই জায়গায় বসিয়ে যদি দেই তাহলে আমরা পাবো হলো ln gamma a is equal to minus twice x a x b alpha beta dx a, এখানে মাইনাস যদি দেই, এখানে মাইনাসটা বসাই, তাহলে এটা হবে মাইনাস, এটা হবে প্লাস, এটা হবে প্লাস, তাহলে এটা কি হচ্ছে মাইনাস ডি এক্স এ এক্স বি আলফা বিটা প্লাস
XA alpha beta DXB plus XB alpha B DXA সবগুলোর মধ্যে ইন্ডিকেশন আছে। তো এটাকে আগে নেই মাইনাস ডি এক্স এ এক্স বি আলফা বিটা, আর এইখানে খেয়াল করে দেখো এটা হলো এক্স এ এক্স বি আলফা বিটা ডি এক্স এ এক্স এ এক্স কই ডি আলফা বিটা কোথায় আছে? জায়গা গেল এটা মাইনাস করেছি স্যার। একটা কোনো জায়গায় একটা গায়েব করে দিয়েছি, কোথায় ভুল করেছি? স্যার 2xa কি হবে? এটা এটা হবে না, ও এক্স এক্স এ হবে না, এক্স এ কাটা গেছে না, এক্স বি। জি স্যার। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে, তাহলে 2xb আলফা বিটা ডিএক্স এ এক্স এ আলফা বিটা, এটা কি এক্স বি না, এক্স বি এক্স বি আলফা বিটা, এই যে এক্স বি আলফা বিটা। তো এটা হলো একটা প্লাস, এখানে দুইটা মাইনাস, সুতরাং এখানে হবে একটা মাইনাস, সেটা হবে হলো এক্স বি আলফা বিটা ডিএক্স এ। এই দুইটা মিলে একটা হলো, এটা তো আগেই লিখে বলেছি, রয়ে গেল এটা প্লাস, এটা প্লাস হবে না মাইনাস হবে? আচ্ছা প্লাসই আছে, এক্স এ নিচে লিখি প্লাস এক্স এ আলফা বিটা ডিএক্স। তো এখন এটা ঠিক আছে গেল, এটা তো ওই লাইনের মধ্যে ফাইন। এখন এই দুইটার মধ্যে যদি একটু কম্পেয়ার করি, এক্স বিটা আলফা বিটা আছে, এক্স এ আলফা বিটা আছে, এখানে ডিএক্স এখানে ডিএক্স বি। সো যদি দুইটাকেই ডিএক্স এ করে দেই তাহলে কি দাঁড়ায়? এটা যদি ডিএক্স এ করি, আমি এখানে লিখি বোঝার সুবিধার্থে, সমান সমান বাদিকে যেটা আছে ডি এক্স এ এক্স বি আলফা বিটা, এটা ঠিক আছে। আর এখানে আমাদের এই দুইটার মধ্যে এটাকে যদি এক্স এ করি মাইনাস হবে, তাই তো? তো এটা মাইনাস, আচ্ছা লিখি এক্স বিটা আলফা বিটা ডি এক্স এ, আর এখানে আসতেছে মাইনাস এক্স এ আলফা বিটা ডিএক্স এ। তো ডিএক্সপি কে ডিএক্স এ গুলো মাইনাস হয়ে যায়, সেই মাইনাসটা এখানে গেল, আর এক্স এ আলফা বিটা ঠিক আছে। এখন এখানে ডিএক্স এ আলফা বিটা যদি কমন নেই, ডিএক্স এ আলফা বিটা, তাহলে পরে এটা হবে হলো মাইনাস এক্স বিটা থাকে, আর এখানে হয় প্লাস এক্স আলফা থাকে, আর আলফা বিটা ডিএক্স এ হচ্ছে। এখন এইটা সমান সমান ইজিক্যাল টু 1, ঠিক আছে? সো আলটিমেটলি লন গামায় যেটা আসে, লন গামায় সমান সমান যেটা আসে সেটা হলো ডি টার্মটা যেটা আছে, ডি এক্স এ এক্স বি আলফা বিটা, আর এখানে আসে হলো মাইনাস, এই মাইনাস এটা ইকুয়াল টু 1, ঠিক আছে, আলফা বিটা ডিএক্স। এখানে ইন্ডিকেশন লিমিট আছে, এখানে ইন্ডিকেশন লিমিট আছে। এখন এটা পুরোটাই যেহেতু ডিফারেন্সিয়াল ফর্মে, সো আলটিমেটলি ভ্যালুটা আসে হলো লন গামা এ, এটা আসে হলো এক্স এ এক্স বি আলফা বিটা, আর এখানে আসে মাইনাস ইন্টিগ্রেশন আলফা বিটা ডিএক্স। এই হলো আমাদের মাইনাস টোটাল ফর্মুলা। এটাকে আবার সামিট ওভারঅল লিখি, তাহলে আমরা হচ্ছে লন গামা এ ইজ ইকুয়াল টু এক্স এ এক্স বি আলফা বিটা মাইনাস ইন্টিগ্রেশন এক্স এ ইজ ইকুয়াল টু 1 থেকে শুরু করে এনি ভ্যালু এক্স এ, আর এখানে হবে হলো আলফা বিটা ডিএক্স, তাই তো? আলফা বিটা
dx। তো এখন ইন্ডিকেশন যেটা আছে সেখানে এখানে দুইটা ভ্যালু আছে, এটা হলো এক্স এর রেসপেক্টে আর একটা আলফা বিটার রেসপেক্টে। মানে এইখানে যদি এটা ডান দিকের এই পার্টটা, শুধু এই পার্টটা যদি গ্রাফিক্যাল এখানে এখানে কোনো ইন্ডিকেশন দরকার নেই, অলরেডি ইন্ডিকেশন করা হয়ে গেছে, এই ভ্যালুগুলো আমাদের অলরেডি দেওয়া থাকবে। সো এটা উই ক্যান ক্যালকুলেট দিস ভ্যালু। এইটা ক্যালকুলেট করতে গেলে পরে সাধারণত এক্স এর ভার্সাস আলফা বিটা গ্রাফ প্লট করতে হয়। এইটা আমরা বলেছিলাম যে আলফার ভ্যালুটা সবসময় একটা ফাইনাইট ভ্যালু থাকে। সো এক্স ইজ ইকুয়াল টু 0 থেকে শুরু করে এক্স ইজ ইকুয়াল টু 1, এই পুরা লিমিটের মধ্যে যদি আমি আলফার গ্রাফটা প্লট করি, তাহলে আলফার গ্রাফটা এরকম একটা ফাইনাইট গ্রাফ হয়। ঠিক আছে, সব দিকেই ফাইনাইট, দেয়ার ইজ নো ইনফিনিটি টার্মস। সো এক্স এর ভ্যালু তোমার এইখানে 1 থেকে শুরু করে স্ট্যান্ডার্ড ভ্যালু থেকে যে ভ্যালুতেই তুমি করতে চাও না কেন, এই এক্স এর ভ্যালুটা যত ছোটই হোক না কেন, টেন্ডস টু 0 যদি হয়, তাহলে তোমাকে যেটা করতে হবে যে ইন্ডিকেশন করতে হবে একদম কাছাকাছি কোনো ভ্যালু থেকে, এইখান থেকে তোমাকে হয়তো এই পুরাটা ইন্ডিকেশন করতে হবে। আর লিমিট হলো, লোয়েস্ট লিমিট হলো, এটাকে উল্টা যদি করে দেই, উল্টা করলে পরে এটা প্লাস হয়ে যাবে, এটা এক্স এ ইজ ইকুয়াল টু এক্স এ হবে, আর এটা এক্স এ ইজ ইকুয়াল টু 1 হবে, আলফা বিটা ডিএক্স। ঠিক আছে, সো এই টার্মটা যেটা হচ্ছে তার মানে এনি ভ্যালু থেকে ফাইনাল টোটাল 1 পর্যন্ত, সো এই পর্যন্ত করতে হবে ইনিশিয়াল থেকে। সো দিস ইজ দ্য গ্রাফ। তো এইটা সুতরাং এটা যত ছোটই হোক না কেন, ইউ উইল অলওয়েজ গেট এ ফাইনাইট ভ্যালু। সো এই ভ্যালু তাহলে আমরা আলটিমেটলি কয়টা মেথড পেলাম? অ্যাক্টিভিটি বের করার জন্য আমরা 3টা মেথড পেলাম। নাম্বার 1 মেথড সেটা হলো এ বি, অ্যাক্টিভিটি অফ বি যদি জানি, অ্যাক্টিভিটি এ সরাসরি বের করা। 2 নম্বর মেথড বলেছিলাম যে আমরা যদি গামা বি জানি, তাহলে সেখান থেকে গামা এ বের করতে হবে এবং সেখান থেকে আমরা অ্যাক্টিভিটি এ বের করব। ঠিক আছে, সেটা একটা। আরেকটা 3 নম্বর হলো যে আমরা যদি আলফা ফাংশন জানি, আলফা ফাংশন যদি জানি, তাহলে সেখান থেকে গামা এ বের করা। ঠিক আছে, তো এই মেথডটা আমরা কখনোই করব না, বিকজ এখানে দুইটা গ্রাফেরই দুইটা লেজই হলো ইনফিনিটিতে আছে। ঠিক আছে, তো আমরা এই মেথডটা করতে পারি যেখানে এটা 0 দিকে যাচ্ছে, সেখানে আমরা এই ভ্যালুটা এই এরিয়াটা বের করতে পারি। এখানে একটা সমস্যা হয়, কিন্তু আমরা এটাকে এক্সট্রাপোলেট করে 0-এর কাছাকাছি নিয়ে যেতে পারি। আর একটা হলো আলফাবেট ফাংশনের জন্য যদি করি, তাহলে এটা অলওয়েজ ফাইনাইট পাওয়া যায়, আমরা যে কোনো ভ্যালু। সাধারণত এই দুইটা মেথড অ্যাপ্লিকেবল হয়। আর কখন এই মেথডটা অ্যাপ্লিকেবল আমরা ইউজ করব, একটা থাম্ব রুল আছে। থাম্ব রুলটা হলো যে এক্স বি ভ্যালুটা বা এক্স এ, যেটা এক্স এর ভ্যালু, এক্স এ ভ্যালুটা যদি সিঙ্গেল ডিজিট হয়, সিঙ্গেল ডিজিট মানে মনে করো আপ টু 9 atom%, 10 and above যদি হয়, তো এই 9 atom% পর্যন্ত, less than 9 ইকুয়াল, এটা যদি হয় তাহলে আমরা করব আলফা 3 নম্বর মেথড, আর এটা যদি হয় তাহলে করব 2 নম্বর। ঠিক আছে, তার মানে যদি ডাইলিউট সলিউশন হয়, ডাইলিউট সলিউশনের বেলায় আমরা আলফা ফাংশন ইউজ করব, আর নরমাল সলিউশন যেখানে এক্স এর পরিমাণ 10-এর চেয়ে বড়, 10 বা অ্যাবাভ, সোজা কথা ডাবল ডিজিট যদি হয়, তাহলে আমরা ইউজ করব 2 নম্বর ভ্যালু, 2 নম্বর, যেটা গামার থেকে এটা। ঠিক আছে, তো এই হলো আমাদের অ্যাক্টিভিটি করে মেজার করে সেটা রেসপেক্টে গেল। নাও আরেকটা আছে, সেটা হলো ডাইলিউট সলিউশন। ডাইলিউট সলিউশনে আমরা একটু আগেই রেফার করেছি, ডাইলিউট সলিউশন হলো যেখানে এক্স এ পরিমাণ ভেরি স্মল, টেন্ডস টু 0। সেই সমস্ত ক্ষেত্রে কি অবস্থা হয়? ঠিক আছে, আমরা আলাদা আলাদা ভাবে যদি চিন্তা করি, লেটস সে ফর সলিউটের কথা চিন্তা করি। এই তোমাদের এই বন্ধ করে দাও, তোমাদের মাইক্রোফোন অফ করো, স্টুডেন্টদের অল মাইক্রোফোন অফ করো। ওকে, সলিউটের মধ্যে যেটা দাঁড়াচ্ছে সেটা হলো যে আমি একটা সলিউশনের মধ্যে এ বি আছে এবং এর পরিমাণ ভেরি স্মল,
বি হলো সলভেন্ট। ঠিক আছে, এখন এটা ভেরি স্মল হওয়ার কারণে আমরা যদি কোনো অ্যাটমের কথা চিন্তা করি, এখানে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন অ্যাটমের কথা যদি চিন্তা করি, তাহলে দেখা যাবে যে এই প্রায় সবগুলো অ্যাটমে বি, হয়তো একটা বা অন্য কোনো জায়গায় একটা, এই ধরনের এটা এ পাওয়া যাবে। তার মানে এটা একদমই মাইনিউট এ, এবং সেই সমস্ত ক্ষেত্রে আমরা এটাকে ইমাজিন করতে পারি এর জন্য একটা পিওর স্টেটের কথা চিন্তা করতে পারি। তার মানে আমরা যদি একটা এ দিলে পরে, মানে 1 মোল এ দিলে পরে প্রপার্টি যা আছে, জেড এর ভ্যালু যা আছে, ঠিক আছে, এ না বলে এক্স বলি, জেড এর ভ্যালু যে কোনো একটা ভ্যালু এক্স যদি হয়, তাহলে 2 মোল এ দিলে পরে জাস্ট জেড যেটা হয়ে যাবে সেটা হলো টুয়াইস এক্স, এই ধরনের সিনারিও। তার মানে এদের মধ্যে ইন্টারাকশন এ এবং বি অ্যাটমের ইন্টারাকশন অলমোস্ট নেগলিজেবল, নাই বললেই চলে। ঠিক আছে, কারণ এর ভ্যালু খুবই কম, এবং সেই সমস্ত ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে এনি ভ্যালু জেড ইজ প্রপোর্শনাল টু মোল ফ্র্যাকশন। ঠিক আছে, এনি প্রপার্টি জেড ইজ প্রপোর্শনাল টু মোল ফ্র্যাকশন। এখন এই জেডটাকে যদি আমি পার্শিয়াল প্রপার্টি দিয়ে যদি চিন্তা করি, আমাদের মনে আছে রাউস ল যেটা বলেছিলাম, বলেছিলাম যে এক্স এ যদি এরকম হয়, তাহলে এক্স, তাহলে পরে এটা হলো, দিস ইজ রাউস ল, এবং এটা ছিল পি নট এ, এবং এই ভ্যালুটা আমরা বলেছিলাম সেটা হলো যে পি এ ইজ ইকুয়াল টু পি নট এ ইন্টু মোল ফ্র্যাকশন এ। ঠিক আছে, এবং আমরা বিভিন্ন পর্যায়ে এটা নেগেটিভ ডেভিয়েশনের কথা বলেছিলাম, পজিটিভ ডেভিয়েশনের কথা বলেছিলাম, এই ধরনের সিনারিও। নেগেটিভ ডেভিয়েশন যদি এটা ধরি, সো দিস ইজ দ্য নেগেটিভ ডেভিয়েশন। এখন আমরা বলতেছি যে দিস ইজ এ ডাইলিউট সলিউশন। ডাইলিউট সলিউশনের বেলায় বলেছিলাম যে জেড ইজ ইকাল টু এক্স এ প্রপোর্শনাল। ঠিক আছে, প্রপোর্শনাল, এবং প্রপোর্শনাল হইলে পরে আমরা এটাকে প্রপোর্শনাল কনস্ট্যান্ট দিতে পারি, এবং তখন স্লোপটা যেটা হয়, মনে করো ইফ দিস ইজ দ্য রিয়েল সলিউশন যদি হয়, তাহলে পরে এটার জন্য আরেকটা স্লোপ যেটা আছে, সো দিস ইজ পি এ ইজ প্রপোর্শনাল টু এক্স এ। রাউলস ল যেটা ছিল, রাউলস ল এই স্ট্রেট লাইন, এটার মধ্যে বলা হয়েছিল যে এখানেও পি এ প্রপোর্শনাল টু এক্স এ, ঠিক আছে, ঠিক আছে, কিন্তু এখানে প্রপোর্শনাল কনস্ট্যান্ট যেটা আছে এটা ফিক্সড। ঠিক আছে, পি এ ইজ ইকুয়াল টু পি নট এ ইন্টু এক্স এ, সো প্রপোর্শনাল কনস্ট্যান্ট ইজ অলরেডি ফিক্সড। কিন্তু এইখানে যেটা আমরা ধরছি রিয়েল ডাইলিউট সলিউশনের বেলা যেটা বলতেছি, যে এখানে ডাইলিউট সলিউশনের জন্য আইদার পজিটিভ ডেভিয়েশন হতে পারে অথবা নেগেটিভ ডেভিয়েশন হতে পারে, এবং তখন যে স্লোপটা টানা হয়, এই লাইনটা হলো ফর ডাইলিউট সলিউশন, এবং এই রুলটাকে বলে হেনরিজ রুল, হেনরিজ ল। ঠিক আছে, সো দিস ইজ হেনরিজ ল। ঠিক আছে, এবং এটা কি, সেটা হলো পি এ ইজ প্রপোর্শনাল টু এক্স এ। ঠিক আছে, কিন্তু এই প্রপোর্শনাল কনস্ট্যান্ট যেটা আছে, সেই ভ্যালুটা ইজ নট ইকুয়াল টু পি নট এ ডেফিনেটলি, কারণ এই লাইনটাই টোটালি ডিফারেন্ট। এবং এই যে এখন এটা চিন্তা করো, আমরা এখানে একটা গ্রাফ প্লট করলাম, সেটা কতদূর পর্যন্ত, এই পর্যন্ত, এর বেশি তো করতে পারবো না, সো দিস ইজ দ্য লিমিট। ঠিক আছে, এখান থেকে যদি এইটা মনে করো গ্রাফটা অন্যরকম হতো, আমরা পজিটিভ ডেভিয়েশনের জন্য চিন্তা করতে পারি। পজিটিভ ডেভিয়েশনের জন্য যদি রাখি, লেটস সে পজিটিভ ডেভিয়েশন খুবই কম, সো গ্রাফটা এরকম, এই ধরনের কিছু একটা, সরি বললাম, অনেক ছোট, তো এটা এই ধরনের কিছু একটা হচ্ছে। ঠিক আছে, তখন এখান থেকে যদি স্লোপ তৈরি করি, অনেক দূর পর্যন্ত করতে পারা যাবে। কিন্তু যদি মনে করো ডেভিয়েশন যদি এরকম হয়, পজিটিভ ডেভিয়েশন অনেক বেশি, গ্রাফটা এই ধরনের, তখন আমি যেটা স্লোপ টানবো সেটা হলো এই ধরনের হবে, যেমন তখন এটা লিমিট হয়ে যাবে এইটুকু। তো আঁকা ঠিক আছে, সরি আবার আঁকি। তো এটা হলো রাউলস ল,
ডেভিয়েশনটা একটা ডেভিয়েশন যদি মনে করি একদম ছোট্ট, এটা অনেক এই ধরনের যদি ছোট ডেভিয়েশন হয় তাহলে আমি এটা ট্যানজেন্ট ড্র করতে পারি অনেক দূর পর্যন্ত। সরি, এটা আঁকা দিকে যাচ্ছে, এই ধরনের কিছু হবে। তো এটা আমি অনেক দূর পর্যন্ত একটা লিমিট করতে পারি। কিন্তু যদি ডেভিয়েশনটা অনেক বেশি হয়, এই ধরনের ডেভিয়েশন যদি হয়, তখন আমি এটাকে ট্যানজেন্ট ড্র করতে পারবো এই পর্যন্ত, এই ট্যানজেন্ট, যেমন এটা লিমিট হলে এই পর্যন্ত। সো হেনরিজ ল ভ্যারি হলো শুধুমাত্র এই পর্যন্ত। আর যদি ডেভিয়েশন যত কম হবে, হেনরিজ ল ভ্যালিডিটি আরো বেড়ে যেতে থাকে, এই পর্যন্ত হচ্ছে। তার মানে যদি ইন্টারঅ্যাকশন যদি ভেরি হাই হয়, হাই ইন্টারঅ্যাকশন বিটুইন এ এন্ড বি যদি হয়, তাহলে হেনরিজ ল রেস্ট্রিক্টেড হয়ে যাবে, মোর রেস্ট্রিক্টেড। ঠিক আছে, মানে কতটুকু লিমিট পর্যন্ত হেনরিজ ল অ্যাপ্লিকেবল হবে, তার মানে এক্স এর পরিমাণ যেটা আছে এক্স উড বি ভেরি স্মল। কিন্তু যদি ডেভিয়েশন ইজ নট গ্রেট, তার মানে রিয়েল সলিউশন হচ্ছে কিন্তু এটার মধ্যে খুব একটা বেশি ডেভিয়েশন হচ্ছে, তার মানে মনে করো যে এ বি, আমরা যে তিনটা কন্ডিশন বলছিলাম যে নো প্রিফারেন্সিয়াল মিক্সিং, নো অ্যাটম অফ সেম সাইজ, গ্যাসেস বিহেভ আইডিয়ালি, এই সবগুলা যদি অল্প অল্প করে ডিভিয়েট করে, তখন আমাদের হেনরিজ লটা অনেক দূর পর্যন্ত আমরা তখন অ্যাপ্লাই করতে পারি। আমরা এটা তখন ডেভিয়েশনটা নেগেটিভ বা পজিটিভ যেটাই বলি না কেন, নেগেটিভ পজিটিভ ডেভিয়েশন ভেরি স্মল হবে, ভেরি ভেরি স্মল হবে। এবং তখন স্লোপ যেটা টানবো সেই স্লোপটা আমরা অনেক দূর পর্যন্ত টানতে পারবো। সো হেনরিজ ল ভ্যালিডিটি অনেক দূর পর্যন্ত, এক্স এর পর এক্স বি যেটা, সরি এক্স বি যেটা আছে, এক্স এ যেটা আছে, সেই এক্স এর ভ্যালুটা উড বি ভেরি হাই, উপর দিকে থাকবে। আর যত ডেভিয়েশন বাড়বে, গ্রাফটা যত নিচের দিকে যাবে, যত ডেভিয়েশন হবে, তখন এই ভ্যালুটা তত ছোট হয়ে যাবে, যত এটা লিমিটেড হয়ে যাবে। এটা হলো রিয়েল, মানে কি বলবো, যখন আমরা ডাইলিউট সলিউশন তৈরি করি তখন সলিউটের অবস্থা, তার মানে আমরা বলেছিলাম যে সলিউট যদি ভেরি স্মল হয় তাহলে পরে এই ধরনের সিনারিও হয়। বাট হোয়াট এভার সলভেন্ট, সলভেন্টের কি অবস্থা হয়? সলভেন্ট মানে হলো যে একটা বি অ্যাটম, এখানে যে একটা বি অ্যাটম আছে, সেই বি অ্যাটমের পাশে যা থাকবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে বি অ্যাটমই আছে, কারণ এ অনেক কম আছে, এটাকে খুঁজে পেতে অনেক কষ্ট হবে, অনেক দূরে দূরে আছে। তো বির নেইবার যেগুলো আছে সবগুলাই মনে হবে যেন বি আছে। এজ এ রেজাল্ট বি ফিল করবে আমি যেন আমার পিওর স্টেটে আছি। সো ফর সলভেন্ট অ্যাজ ইফ পিওর স্টেটে আছে, এবং সে সময় ক্ষেত্রে তাহলে এক্স বি টেন্স টু 1 এর মতো মনে হবে এবং এ বি টেন্স টু 1 এর মতো মনে হবে। সো ওইটা তখন আইডিয়াল সলিউশনের মতো আইডিয়াল বিহেভিয়ার শো করবে। কিন্তু সলিউটের বেলায় আমরা বলতেছি, সলিউটের বেলায় মোল ফ্র্যাকশন প্রপোর্শনাল হবে, যেহেতু অনেক কম আছে, সুতরাং একটা দুইটা করে বাড়াচ্ছি, একটা বাড়লে যা হবে দুইটা দিলে তার ডাবল হবে, তিনটা দিলে 3 গুণ হবে, এই ধরনের সিনারিও। এবং সেই সমস্ত ক্ষেত্রে আমরা বলতে পারি যে এনি থার্মোডাইনামিক প্রপার্টি ইজ প্রপোর্শনাল টু মোল ফ্র্যাকশন ইন দিস স্মল রেঞ্জ অফ সলিউট। এবং এই যে প্রপার্টি ইজ প্রপোর্শনাল টু মোল ফ্র্যাকশন, এটাকে বলে হেনরিজ ল। এবং এই হেনরিজ ল অ্যাপ্লিকেবল যতদূর পর্যন্ত ইন্টারঅ্যাকশন সিগনিফিক্যান্ট না হচ্ছে, অর্থাৎ এ এবং বির যে ইন্টারঅ্যাকশন যেটা আছে, এ বি বন্ড যেটা আছে, সেই বন্ড সিগনিফিক্যান্ট হয়ে যায়, তখন হেনরিজ ল আর ভ্যালিড হয় না। তার মানে এই যে হেনরিজ ল ভ্যালিডিটি একটা রেঞ্জ আছে, এই রেঞ্জটা হলো যতদূর পর্যন্ত ইন্টারঅ্যাকশন সিগনিফিক্যান্ট না হচ্ছে। এবং এই সিগনিফিকেন্সটা, রেঞ্জটা, এটা কমে যাবে যদি এ বির ইন্টারঅ্যাকশন অনেক বেড়ে যায়। এ বির ইন্টারঅ্যাকশন যখন বেড়ে যাবে তখন এটা হেনরিজ ল ভ্যালিডিটি অনেক কমে যাবে। তো এই হলো আমাদের মনে হয় আমরা হেনরিজ ল বললাম ডাইলিউট সলিউশনের মধ্যে। ওকে, তাইলে পরে আমরা একটু, তাহলে এখানে আমরা যেটা বলতেছি যে ফর হেনরিজ ল যেটা বললাম, যে অ্যাক্টিভিটি, আমরা যে কোনো একটা ফাংশন ধরি, তাহলে অ্যাক্টিভিটি যেটা হবে, অ্যাক্টিভিটি অফ এ
is proportional to mole fraction, ঠিক আছে, মোল ফ্র্যাকশন। এখন এই প্রপোর্শনালটা নরমাল ক্ষেত্রে আমরা যেটা ধরি সেটা হলো অ্যাক্টিভিটি, আমরা এই বলেছিলাম কি অ্যাক্টিভিটি A is equal to গামা ইনটু x, তাই তো, এটা ছিল। and Henry's law বলা হয় অ্যাক্টিভিটি A is equal to আরেকটা কনস্ট্যান্ট, প্রপোর্শনাল কনস্ট্যান্ট ডিফারেন্ট, গামা নট A ইনটু x, ঠিক আছে। সো এই গামা নটটাকে বলা হয় হেনরিজ ল কনস্ট্যান্ট। ঠিক আছে, অথবা যেহেতু এটা রাউস লর একটা ফর্ম, সেই জন্য এটাকে বলা হয়, এটা আরেকটা নাম আছে, সেটাকে বলে রাউলটিয়ান অ্যাক্টিভিটি কোএফিশিয়েন্ট। এটাও রাউলটিয়ান অ্যাক্টিভিটি কোএফিশিয়েন্ট, কিন্তু এটাকে বলা হয় at রাউলটিয়ান অ্যাক্টিভিটি কোএফিশিয়েন্ট absolute A at infinite dilution। ঠিক আছে, তো দুটো তফাৎ বোঝা গেল কি, দুইটার মধ্যে তফাৎটা হলো, এটা হলো রাউস লর মধ্যে যদি আমরা সলিউশন যদি ধরি, কি বলে রিয়েল সলিউশন ধরি, এটা হবে A is equal to গামা A into XA। আর বাই দ্য ওয়ে যদি এটা রিয়েল সলিউশন হতো তাহলে আমরা বলতাম A is equal to X, ঠিক আছে। তো রিয়েল সলিউশনের বেলায় রাউস ল দ্বারা হলো A is equal to গামা A XA, আর হেনরিজ লর বেলায় আমরা একটা ডেভিয়েশন ধরি। So this is the deviation হলে পরে তখন হেনরিজ লর জন্য আলাদা একটা স্লোপ টানতে হবে, এই যে আলাদা স্লোপ টানলাম এটা হলো হেনরিজ ল, এবং হেনরিজ লর জন্য এই যতটুকু ভ্যালিডিটি আছে এই ভ্যালিডিটির মধ্যে A is equal to গামা নট A into X, ঠিক আছে। সো এটা হলো এই রাউলটিয়ান অ্যাক্টিভিটি কোএফিশিয়েন্ট, আর কিছু না, ফুল স্টপ। দিস ইজ রাউলটিয়ান অ্যাক্টিভিটি কোএফিশিয়েন্ট, কিন্তু এটা হলো রাউলটিয়ান অ্যাক্টিভিটি কোএফিশিয়েন্ট এট ইনফাইনাইট ডাইলিউশন, ঠিক আছে, অথবা হেনরিজ ল, যেটা খুশি আমরা বলতে পারি। এখন সমস্যা হচ্ছে যে রাউলটিয়ান স্কেল যেটা আমরা বলেছিলাম অ্যাক্টিভিটির জন্য স্ট্যান্ডার্ড স্টেট ইউজ করতে হয় বা স্কেল ধরবো। সো রাউলটিয়ান স্কেল হলো আমরা বলছিলাম যে XA is equal to 1 যদি হয় সেই সমস্ত ক্ষেত্রে অ্যাক্টিভিটি A is equal to 1, এটা হলো রাউলটিয়ান স্কেল, ঠিক আছে। তো এই স্কেলে আমরা অ্যাক্টিভিটি মেজার করতে পারি যখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব। এখন সমস্যা হচ্ছে এটা তো হেনরি স্কেলে এটা XA is equal to 1 জীবনেও হবে না, কার্বন পার্সেন্টেজ কখনো 100% হবে না, কার্বনের ভ্যালু অনেক কম, সো ইভেন 1%ও হয় না, ঠিক আছে। তাহলে সুতরাং এখানে যে অ্যাক্টিভিটি আমরা যেটা মেজার করবো সেটা আলটিমেটলি এই রাউলটিয়ান স্কেলে মেজার করা একটা জাস্ট একটা ওয়েস্টেজ, কারণ অদ্রুবন্ধ কোনো হয় না। মানে ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে সেটা হলো যে তুমি মনে করো যে এই আমাদের জন্য লেটসে আমরা যখন হিসাব করি, আমরা লেন্থ মাপি, আমরা যদি গাড়ি ড্রাইভ করে যাই তাহলে আমরা বলি কয় মাইল গেলাম, ঠিক আছে। সো ইফ দিস ইজ দ্য মাইলেজ, এটা যদি কালে 1 মাইল হয়, ঠিক আছে। এখন তুমি মনে করো যে একটা ডিস্টেন্স আছে জাস্ট এইটুকু, ঠিক আছে। সো মনে করো একটা গাছের পাতা, কারণ গাছের পাতাটা তুমি যখন এটাকে ডিসক্রাইব করবা আমরা ডেফিনেটলি নিশ্চয় বলবো না এই গাছের পাতাটা 0.00005 মাইল, তাই না। এই গাছের পাতাটা আমি ডিসক্রাইব করতে গেলে আমরা বলবো 00 বা 0.1 মিলিমিটার বা 0.1 বা 1 ইঞ্চি। সো এটা জন্য ডিফারেন্ট স্কেল করতে হবে, কারণ এটা ভ্যালুটা আসলেই রিয়েলি ছোট ভ্যালু। সুতরাং আমরা যখন এই অ্যাক্টিভিটি যখন আমরা হেনরিজ ল ইউজ করি, মানে যখন ডাইলিউট সলিউশনের কথা চিন্তা করবো, তখন ডাইলিউট সলিউশনের সলিউটের পার্সেন্টেজ আমাদের ওই মাইলেজের স্কেলে হিসাব করলে চলবে না। তার মানে রাউলটিয়ান স্কেলে এই যে স্কেল যেটা আছে এটা হলো ফাইনাল ভ্যালু, এই XA is equal to 1 মানে পিওর অবস্থা। সুতরাং আমরা ডাইলিউট সলিউশনে সলিউট কখনো পিওর অবস্থার কাছাকাছি এত পার্সেন্টেজ পাওয়া হবে না, সুতরাং তার জন্য একটা নতুন স্কেল দরকার, ঠিক আছে।
তখন আমরা বলি একটা হেনরিয়ান স্কেল একটা ডেভেলপ করা হয় ডাইলিউট সলিউশনের জন্য, ঠিক আছে। সো তখন যেটা ইউজ করা হয় সেটা বলা হয় যে যেহেতু ডাইলিউট সলিউশনের পার্সেন্টেজ 1 ওয়েট পার্সেন্ট XA অথবা 1 মোল পার্সেন্ট XA, তো এইটাকে তখন স্ট্যান্ডার্ড স্টেট হিসাবে ধরা হয়, স্ট্যান্ডার্ড স্টেট ফর ডাইলিউট সলিউশন। ঠিক আছে, তো আমরা আরেকটা স্ট্যান্ডার্ড হিসাব করলাম, এটা ছিল পিওর সাবস্টেন্সকে স্ট্যান্ডার্ড স্টেট ধরেছিলাম রাউটিয়ান স্কেলে, কারণ আমরা x=1 পর্যন্ত সবকিছু হিসাব করেছি। এখন ডাইলিউট সলিউশনের বেলায় আমরা যেহেতু খুব কম লিমিট পর্যন্ত হিসাব করা হয়, সেই জন্য তখন আমরা আরেকটা ছোট একটা স্কেল ধরলাম, সেটা হলো 1 ওয়েট পার্সেন্ট বা 1 মোল পার্সেন্ট। এটাকে যদি আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, লেটস সে তো এটা হলো XA = 0, এটা XA = 1, এরকম একটা স্কেল, ঠিক আছে। তো এইটার বেলায় A = 0 হবে এবং A = 1 হবে, এটা হলো রাউটিয়ান স্কেল। XA ধরছি, সুতরাং এটাকে A বলি। কিন্তু আমরা এখন যখন হেনরিয়ান স্কেল ইউজ করব, হেনরিয়ান স্কেলে আমরা বলেছি যে XA 0 যখন হয় তখন এটার অ্যাক্টিভিটি = 0 হবে, কিন্তু যখন এটা যদি 1 মোল ফ্র্যাকশন 1 মোল পার্সেন্টেজ যখন হয়, 1 মোল পার্সেন্ট মানে কি, মানে হলো XA = 0.01, তখন আমরা অ্যাক্টিভিটি = 100% বলবো, ঠিক আছে। সো অ্যাক্টিভিটি এখানে 1 হবে, এটা অ্যাক্টিভিটি 0 হবে। সো সমস্যা হলো যে নতুন স্কেলে আমরা যে অ্যাক্টিভিটি 1 ধরতেছি যখন XA = 0.01 মানে 1%, আর এখানে XA যখন 1 হয় তখন অ্যাক্টিভিটি 1 হয়। তো এই অ্যাক্টিভিটি আর এই অ্যাক্টিভিটি ডেফিনেটলি ডিফারেন্ট, এক্ষেত্রে এটা নামও ডিফারেন্ট করা হয়। তখন আমরা এটাকে A দিয়ে রিপ্রেজেন্ট না করে H দিয়ে রিপ্রেজেন্ট করি। সো HA = 1 আর HA = 0, ঠিক আছে। এখন তাহলে হেনরি এই যে হেনরিজ ল যেটা বলেছিলাম, হেনরিজ লটা আমরা চেঞ্জ করে লিখি হলো HA = FA into XA, ঠিক আছে। সো এটাকে বলে হেনরিয়ান অ্যাক্টিভিটি। এটাকে বলে হেনরিয়ান অ্যাক্টিভিটি কোএফিশিয়েন্ট। এটা হলো হেনরিয়ান অ্যাক্টিভিটি কোএফিশিয়েন্ট। সো আলটিমেটলি তাহলে কি দাঁড়ালো, আমরা এটাকে রাউলটিয়ান স্কেলে যদি লিখতাম তাহলে আমরা A দিয়ে লিখতাম, A হলো অ্যাক্টিভিটি, এবং তখন আমরা অ্যাক্টিভিটি কোএফিশিয়েন্ট যেটা ধরেছিলাম মানে প্রপোর্শনালিটি কনস্ট্যান্টকে লিখতাম হলো গামা নট A দিয়ে। এখন আমরা স্কেলটাকেই চেঞ্জ করে দিয়েছি, স্কেলটাকেই চেঞ্জ করে এটা 100% হয়েছে হলো যখন XA = 0.01 মানে 1%। এটার ক্ষেত্রে আমরা অ্যাক্টিভিটি = 1 ধরতেছি এবং সেই অ্যাক্টিভিটিকে আমরা A দিয়ে রিপ্রেজেন্ট না করে H দিয়ে রিপ্রেজেন্ট করলাম। সো আমরা হেনরিয়ান ল না হেনরিজ ল বলে। সো হেনরিজ ল যেটা আমরা লিখলাম সেটা হলো HA = FA into XA। H হলো হেনরিয়ান অ্যাক্টিভিটি, F হলো হেনরিয়ান অ্যাক্টিভিটি কোএফিশিয়েন্ট, আর X অফ XA আছে। তাহলে এখানে যদি আমরা তাহলে কি দাঁড়াচ্ছে, যদি XA = 1% মানে 0.01, H F = 1। তো এটা 1 যদি হয়, এটা 1, তখন ডেফিনেটলি H 1 হয়ে যাবে। H also equal to 1. ওকে, সো লাস্টলি এই দুইটা লর মধ্যে কিছু রিলেশনশিপ আছে, সেই রিলেশনশিপ গুলা তুলে আমি যদি একটু ফাইনালি লিখে দিই।
নরমালি আমরা পেলাম হলো একটা হলো HA ইজ ইকুয়াল টু FA আর XA, এটা একটা আছে। আরেকটা আমরা পেয়েছিলাম সেটা হলো AA ইজ ইকুয়াল টু গামা নট A ইন্টু XA, ঠিক আছে। তো আমরা যদি ভাগ করি AA বাই HA ইজ ইকুয়াল টু যেটা হবে এটা A হলো, ঠিক আছে, এটা এটা টোটাল সলিউশন যদি চিন্তা করি যে কোনো সলিউশন, তাহলে এটা হবে হলো গামা A XA আর এটা হলো FA XA, এবং এই যে গামা A বাই FA এই রেশিওটাকে সমান সমান বলা হয় গামা নট, ঠিক আছে। তো এটা একটা গেল। আর সো তাহলে আমরা সোফার দুইটা স্ট্যান্ডার্ড স্টেট পেলাম, একটা হলো XA is equal to 1, AA is equal to 1, এটা হলো রাউলসটিয়ান স্টেট, রাউলটিয়ান স্ট্যান্ডার্ড স্টেট। আর ডাইলিউট সলিউশনের জন্য আমরা একটা বলেছিলাম সেটা হলো XA is equal to 0, 1, তখন HA is equal to 1, এটা হলো হেনরিয়ান স্ট্যান্ডার্ড স্টেট। এখন আমরা বলেছিলাম যে যখন কেমিক্যাল কম্পোজিশন অফ সলিউশন যখন আমরা বলেছিলাম, তখন আমরা বলেছিলাম যে আমরা মোল ফ্র্যাকশন ইউজ করতে পারি, ওয়েট পার্সেন্টেজ ইউজ করতে পারি, মেটালজিস্টরা ওয়েট পার্সেন্ট প্রেফার করে, এবং সেই সমস্ত ক্ষেত্রে 3 নম্বর আরেকটা স্ট্যান্ডার্ড স্টেট ধরা হয়, সেটা হলো যখন XA is equal to 1 ওয়েট পার্সেন্ট, ঠিক আছে, তখন HA is equal to 1, এটাও হেনরিয়ান স্ট্যান্ডার্ড স্টেট, কিন্তু এটা হলো ওয়েট পার্সেন্ট স্ট্যান্ডার্ড স্টেট, এটা হলো মোল ফ্র্যাকশন স্ট্যান্ডার্ড স্টেট, এবং সেই সমস্ত ক্ষেত্রে ফর্মুলা যেটা হয় সেটা হলো HA is equal to FA, ঠিকই আছে, কিন্তু এখানে এই XA না বলে আমরা বলি ওয়েট পার্সেন্টেজ, ঠিক আছে। সো এটাও একটা হেনরিজ ল, এবং সেই সমস্ত ক্ষেত্রে তাহলে তার মানে ডাইলিউট সলিউশন গুলো যদি আমি ধরি তাহলে AA বাই HA, ডাইলিউট সলিউশন হলো নট A ইন্টু XA, আর এখানে আসতেছে হলো FA, সরি ওয়েট পার্সেন্টেজ, যেমন এটা ধরতেছি যখন XA টেন্ডস টু 0, XA টেন্ডস টু যদি 0 হয়, এটা XA টেন্ডস টু 0 না, এটা হলো জেনারেল, ঠিক আছে। XA টেন্ডস টু যদি 0 হয় তাহলে এই যে গামা এটা হয়ে যাবে গামা নট A, আর FA is equal to 1, এখানে FA হলো ওয়েট পার্সেন্ট, A যখন 1 হবে তখন স্ট্যান্ডার্ড স্টেট, তখন স্ট্যান্ডার্ড স্টেট FA is equal to 1, HA is equal to 1, জাস্ট এটার মতো হয়ে গেল, এটার মতো, ঠিক আছে। তো এই সমস্ত ক্ষেত্রে তাহলে যে রিলেশন যেটা দাঁড়ায় এটা হলো ডাইলিউট সলিউশনের বেলায়, আর নরমাল সলিউশনের বেলায় যদি ধরি তাহলে আমরা হিসাব করবো এটা হলো গামা গামা A XA, আর নিচে হবে ওয়েট পার্সেন্ট না বলে ফুল ফর্মুলা তখন হবে FA ইন্টু ওয়েট পার্সেন্ট। এই হলো মোটামুটি হেনরিজ ল, রাউলস লর সাথে হেনরিজ লরের একটা রিলেশনশিপ। এখানে যদি আমরা মোল ফ্র্যাকশনের সাথে চিন্তা করি তাহলে এটা একটা রিলেশনশিপ, সো এই রিলেশনশিপের মাধ্যমে আমরা ফর্মুলা একটা থেকে আরেকটা চেঞ্জ করতে পারি। লাস্টলি একটা অঙ্ক করে শেষ করি, এটা হলো এক্সাম্পল 6.6। এখানে বলেছে অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট অফ কম্পোনেন্ট A in infinite dilution, activity coefficient of component A at infinite dilution, activity coefficient মানে গামা, infinite dilution মানে গামা নট, সো গামা নট A এটা দেওয়া আছে infinite dilution 0.25, ঠিক আছে। তারপরে বলেছে when the mole fraction A is equal to 0.7, so XA is equal to 0.7, এটা যদি হয় is activity referred to pure substance, activity referred to pure substance, তার মানে activity referred to pure substance আমরা অলওয়েজ A দিয়ে রিপ্রেজেন্ট করি,
তো এটা সমান সমান আসে হলো 0.35। তো এইটা বলেছে এখন জানতে চেয়েছে ফ্রম দিস ডাটা ক্যালকুলেট হেনরিয়ান অ্যাক্টিভিটি। হেনরিয়ান অ্যাক্টিভিটি মানে এইচ, এইটা ক্যালকুলেট করতে বলেছে। হেনরিয়ান অ্যাক্টিভিটি অফ দ্য কম্পোনেন্ট রেফার টু ইনফাইনাইট ডাইলিউশন। সো ইনফাইনাইট ডাইলিউশন বের করতে বলেছে, ঠিক আছে। সো আমাদের ফর্মুলা যেটা দাঁড়াবে সেটা হলো HA is equal to FA into XA। এই ফর্মুলাটা আমাদের বের করতে হবে। সো এই ফর্মুলা বের করতে গেলে এইটা বের করতে হবে। এই FA বের করতে গেলে আমাদের ফর্মুলা একটু আগেই আমরা বলেছিলাম FA is equal to হলো গামা A বাই গামা নট A, ঠিক আছে। তো এটার মধ্যে গামা নট এ দেওয়া আছে, গামা এ বের করতে হবে। গামা এ বের করতে গেলে পরে এই ফর্মুলা দিয়ে গামা এ বের করতে পারি, কারণ আমরা জানি A is equal to গামা A into XA। তো তাহলে গামা এর ভ্যালুটা আসে হলো A বাই XA এবং এটা সমান সমান 0.35 বাই 0.7, এটা হলো 0.5, তাই তো। তো তাহলে এখানে যদি বের করি গামা এ হলো 0.5 হলো আর গামা এটা 0.25, তো এটা হলো 2.0। 2.0 যদি হয় এখন HA is equal to দাঁড়ায় FA 2.0 আর XA দেওয়া আছে 0.7, so সমান সমান 1.4। This is our answer. So এটা actually এক নম্বর। সেকেন্ড বলেছে what will be the partial molar free energy of A at 1000? ঠিক আছে। So partial molar free energy of A at 1000 degrees. So partial molar free energy of A Z naught A, এটা আমরা ফর্মুলা জানি RT ln AA, ঠিক আছে। এখন partial molar free energy of in this standard মানে হলো বলছে ইনফাইনাইট ডাইলিউশন স্ট্যান্ডার্ড। আর ইনফাইনাইট ডাইলিউশন স্ট্যান্ডার্ড যদি হয় তাহলে এটা A না হয়ে এটা হয়ে যাবে HA, ঠিক আছে। তো এটা মেসেজে HA। সো HA যদি এখন হয় আমরা বের করেছি RT জানি, যে কোনো ইউনিট নিতে পারি। সো জুলসে যদি নেই RT 8.314 জুলস পার মোল কে টি টেম্পারেচার বলছে 1000 কে তে বের করে বলেছে। সো 1000 কে আর এখানে হবে হইলো লন এইচ আমরা বের করেছি 1.4, সো 1.4। সো এটা যদি করি এই অঙ্কটার রেজাল্ট হবে হলো 2797.43 জুলস পার মোল, ঠিক আছে। সো এটা একটা বলেছে। আর লাস্টলি যেটা বলেছে what will be the difference in free energy due to change in standard state from infinite dilution to pure state? আমি বলছি পিউর স্টেটে যদি এর ভ্যালুটা বাড়াই তাহলে দুটো মধ্যে ডিফারেন্স কত হবে। আর পিউর স্টেটে যদি ভ্যালু বের করতে হয় তাহলে এটা আসবে হলো ডেল জি নট A ইনটু RT ln AA, এটা হলো পিউর স্টেট। তার মানে A হলো পিউর স্টেটের ভ্যালু। সো এখন এখানে ভ্যালু যদি বসাই তাহলে এটা হলো 8.314 জুলস মোল কে, টি হলো 1000 কে আর A ভ্যালু আমাদের দেওয়া আছে 0.35, ঠিক আছে। তো এটা হবে হলো লন 0.35। সো এই ভ্যালুটা আসে হলো -8728.22 জুলস পার মোল। তো ডিফারেন্স যেটা দাঁড়াচ্ছে সেটা সমান ডিফারেন্স আলটিমেটলি ইজিকাল টু আসতেছে 2797.43 মাইনাস, এটা হলো মাইনাস হিসেবে আছে 8728.2, এটা সমান সমান আসে হলো প্লাস 11525.65 জুলস পার মোল। এই হলো আমাদের আনসার। তার মানে কিভাবে মানে ইউনিট চেঞ্জ করতে হয়, মানে ইউনিট বলতে মিন করছি কিভাবে ফর্মুলাটা আমরা চেঞ্জ করব, কখন ইনফাইনাইট ডাইলিউশনের বেলায় স্ট্যান্ডার্ড। সো স্ট্যান্ডার্ড স্টেট গুলো আমাদের বুঝতে হবে। স্ট্যান্ডার্ড স্টেট বুঝলে পরে আমাদের এখানে যেটা আমরা দেখেছি, সো তিনটা স্ট্যান্ডার্ড স্টেট আছে। রাউলটিয়ান স্ট্যান্ডার্ড স্টেট যদি হয় তাহলে আমাদের x is equal to, এটা হলো জেনারেল কথা, জেনারেল ভ্যালু। আর যদি ইনফাইনাইট ডাইলিউশন হয় তাহলে আমাদের ফর্মুলাটা চেঞ্জ হয়ে যাবে। তো আবার আমি ফর্মুলা লিখি
অরিজিনাল রাউট এন্ড স্টেট যদি হয় তাহলে a ইজ ইকুয়াল টু গামা কে ইনটু এক্স কে। এটা হলো এনি সলিউশন, ঠিক আছে। যদি ডাইলিউট সলিউশন হয় বা ইনফাইনাইট ডাইলিউশন স্ট্যান্ডার্ড স্টেট যদি বলতে হয় তাহলে হবে a কে ইজ ইকুয়াল টু গামা নট কে ইনটু এক্স কে। এই সবগুলো হলো রাউলটিয়ান স্কেলে। এখন যদি রাউলটিয়ান স্কেল না হয়ে যে স্ট্যান্ডার্ড স্টেট চেঞ্জ করে বলে যে 1% স্ট্যান্ডার্ড স্টেট, সেই সমস্ত ক্ষেত্রে আমাদের হেনরিজ ল ইউজ করতে হবে। এবং হেনরিজ ল ইউজ করতে গেলে তখন এইচ ইজ ইকুয়াল টু এইচ কে ইজ ইকুয়াল টু হয়ে যাবে হলো এফ কে ইন্টু এক্স কে, অথবা যদি ওয়েট পার্সেন্ট বলে এইচ কে ইজ ইকুয়াল টু এফ কে ইন্টু ওয়েট পার্সেন্ট কে। তো এই হলো আমাদের 4টা ফর্মুলা যেটা দিয়ে আমরা অঙ্কগুলো করব। ওকে, তাহলে আমরা এটা বন্ধ করি, স্টপ শেয়ার করি। তো আমরা আজকে যেটা দেখতেছিলাম সেটা হলো আমরা অ্যাক্টিভিটিকে গত ক্লাসে যে ইন্ট্রোডিউস করেছিলাম সেই অ্যাক্টিভিটিটাকে আমরা ফার্দার আরো কিছু ট্রিটমেন্ট করলাম। তার মানে অ্যাক্টিভিটি যদি আমরা কোনো সলিউশনের সলিউটের অ্যাক্টিভিটি যদি বলতে চাই বা সলভেন্ট অ্যাক্টিভিটি উল্লেখ করতে চাই তাহলে অবশ্যই স্ট্যান্ডার্ড স্টেট উল্লেখ করতে হবে। আমরা আলটিমেটলি দেখলাম যে স্ট্যান্ডার্ড স্টেট ভেরি ইম্পর্টেন্ট। সো স্ট্যান্ডার্ড স্টেটের জন্য আমরা রাউলটেন স্কেলে বা রাউসটা যখন মানে তখন আমরা রাউলটেন স্কেল যেটা রিডাইভ করেছি সেটা বলেছিলাম যে ম্যাক্সিমাম লিমিট যেটা, অর্থাৎ অ্যাক্টিভিটি যখন 1 হবে তখন এইটার জন্য মোল ফ্র্যাকশন ইজ ইকুয়াল টু 1 হতে হবে। সো এক্স কে যখন 1 হয় তখন a ইজ ইকুয়াল টু 1। এটা ছিল রাউলটেন স্কেল। এখন আমরা বললাম কিছু কিছু সলিউশন আছে যে সলিউশনে আমরা সলিউটের পরিমাণ এত বেশি কখনো যাই না, আমরা সলিউটের পরিমাণ অনেক কম থাকে। আমরা স্টিলের এক্সাম্পল দিয়ে বললাম। এবং যখন সলিউটের পরিমাণ খুবই কম থাকে তখন আমরা এটাকে বলি ডাইলিউট সলিউশন। এবং ডাইলিউট সলিউশনের বেলায় সলিউটের পার্সেন্টেজ বা সলিউটের যে ফর্মুলাটা সেটা তখন রাউস ল না মেনে অন্য একটা ফর্মুলা মেনটেন করে। এটার জন্য যে স্লোপ যেটা লাইন যেটা ফলো করে অ্যাক্টিভিটির লাইন বা যে কোনো প্রপার্টির লাইন, সেই লাইনের যে স্লোপ যেটা আছে সেই স্লোপটা তখন রাউস ল ফলো না করে অন্য একটা ল ফলো করে যেটাকে বলে হেনরিজ ল। এবং হেনরিজ লটা জাস্ট সিম্পল রাউস লই যে এক্স ইজ ইকুয়াল টু সরি পি ইজ ইকুয়াল টু প্রপোর্শনাল টু এক্স, সেটা ঠিক আছে, কিন্তু রাউস লর মধ্যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট ইজ ফিক্সড, যেটা স্ট্যান্ডার্ড সাবস্টেন্স পি নট এক্স সেটা হলো ফিক্সড প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। কিন্তু এখানে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট ভ্যারি করছে, কখনোই পি নট এ হবে না, এটা অনেক ছোট ভ্যালু হবে। কিন্তু এই ভ্যারিয়েশনটা ডিপেন্ড করে ইন্টারাকশন বিটুইন সলিউট এন্ড সলভেন্ট এর উপরে। যত বেশি ইন্টারাকশন হবে অর্থাৎ পজিটিভ ডিভিশন নেগেটিভ ডিভিশন যত বেশি হবে সেই সমস্ত ক্ষেত্রে হেনরিজ ল তত বেশি এক্সট্রিক্টেড হয়ে যাবে, তত বেশি ন্যারো জোনের মধ্যে হেনরিজ ল অ্যাপ্লিকেবল হবে। ঠিক আছে। এবং যেহেতু এটা সলিউটের পার্সেন্টেজ অনেক কম থাকে সেই জন্য হেনরিয়ান স্কেল ইউজ করা জাস্ট একটা অবান্তর মনে হয়। আমরা একটা বিরাট বড় একটা স্কেল দিয়ে ছোট একটা জিনিস মেজার করছি যেখানে ডেফিনেটলি অ্যাকুরেসি হবে না। আমরা মাইলের স্কেল দিয়ে আমরা একটা পাতা মেজার করার কথা চিন্তা করবো, এক্সাম্পল দিলাম। সুতরাং সেই সমস্ত ক্ষেত্রে নতুন একটা স্কেল স্ট্যান্ডার্ড স্টেট ডিভাইস করা হয়, যে ডিভাইসটার মধ্যে বলা হচ্ছে যে 1 ওয়েট পার্সেন্ট যদি থাকে সলিউট তাহলে আমরা ধরবো সলিউটের অ্যাক্টিভিটি ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে। সো এক্স এ ইজ ইকুয়াল টু 1 ওয়েট পার্সেন্ট 1 ওয়েট না বলি 1%। সো সলিউট ইজ ইকুয়াল টু 1% যদি হয় তাহলে পয়েন্ট এক্স ইজ ইকুয়াল টু 0.01। সো হোয়েন এক্স ইজ ইকুয়াল টু 0.01 তখন অ্যাক্টিভিটি ইজ ইকুয়াল টু 1। এখন যেহেতু এটা ডিফারেন্ট স্কেল সুতরাং অ্যাক্টিভিটিকেও ডিফারেন্ট ওয়েতে রিপ্রেজেন্ট করা হয়। তখন আমরা বলি অ্যাক্টিভিটিকে রিপ্রেজেন্ট করি এইচ দিয়ে, নট এ দিয়ে। এবং অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট যেটা আছে সেটাকেও আমরা গামা দিয়ে রিপ্রেজেন্ট না করে আমরা এফ দিয়ে রিপ্রেজেন্ট করি। সুতরাং ফর্মুলা দ্বারাই যেটা এইচ কে ইজ ইকুয়াল টু এফ কে ইন্টু এক্স কে। আরেকটা বললাম যে আমরা মেটালার্জিস্টটা সাধারণত প্রেফার করি ওয়েট পার্সেন্টেজ, সুতরাং মোল ফ্র্যাকশন যেটা বলা হয়েছিল মোল ফ্র্যাকশনকে চেঞ্জ করে ওয়েট পার্সেন্টেজ চেঞ্জ করি, তখন হেনরিজ ল ফর্মুলা যেটা দাঁড়ায় সেটা হলো এইচ কে ইজ ইকুয়াল টু এফ কে ইন্টু ওয়েট পার্সেন্টেজ কে। সেই তিনটা ফর্মুলা আমরা দেখলাম, তিনটা ডিপেন্ডিং অন দ্য থ্রি ডিফারেন্ট স্কেল। রাউলটিয়ান স্কেলে একটা, হেনরিজ স্কেলে দুইটা, এবং তাদের মধ্যে কি রিলেশনশিপ, মানে একটা স্কেল থেকে আরেকটা স্কেলে আমরা যদি চেঞ্জ করতে চাই অ্যাক্টিভিটি একটা স্কেলে জানি আরেকটা স্কেলে যদি বের করতে চাই কিভাবে করতে হয় তার জন্য আমরা কিছু ফর্মুলা দেখালাম এবং অঙ্ক করেও আমরা উল্লেখ করলাম। ওকে, সো এনি কোয়েশ্চেনস অ্যাবাউট ইট?
ওকে, যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা আজকে শেষ করি। ওকে, খোদা হাফেজ।